First like neighboring countries of India. Neighboring countries of India. তো এখানে দেখ ফার্স্টে হচ্ছে আমরা নর্থের দিকে দেখব, একদম নর্থে কে আছে? চায়না আছে, তাই তো? চায়না আছে স্যার, তারপরে কে আছে? নেপাল আছে, নেপাল ভুটান আছে, আছে। ঠিক আছে। চায়না আর নেপাল এই দুটো পুরোপুরি নর্থের দিকে পড়ছে, আর পড়ছে আফগানিস্তান। আফগানিস্তান স্যার নর্থ ওয়েস্টে পড়ছে। অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টে হয়, কিন্তু আফগানিস্তানে যদি এই পোর্শনটা দেখি, মানে যে জায়গাটা হচ্ছে ও যুক্ত আছে আমাদের সাথে ঠিক মাথার কাছে, ঠিক আছে। আমাদের গুগল ম্যাপে যদি তোরা দেখিস, এই পোর্শনটা করে হচ্ছে আফগানিস্তান অবস্থিত, ঠিক আছে। দাঁড়া, এই হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, ঠিক আছে। বর্ডারটা তোরা বুঝতে পারছিস নাকি জানি না। আফগানিস্তান হচ্ছে ঠিক এই স্যার বলছি জায়গাটা। আপনার ভিডিও আসছে না কেন স্যার? ভিডিও দেখতে পাচ্ছি না কেন? ভিডিও শো হচ্ছে না? আচ্ছা আচ্ছা, আসছে ভিডিও শো হচ্ছে হ্যাঁ স্যার, স্যার, হচ্ছে এবার। হচ্ছে স্যার, ভিডিও অফ করে রেখেছি, তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্ক্রিনটাই দেখ, এখন ভিডিও দেখতে হবে না। তো এই পোর্শনটা করে হচ্ছে আমাদের আফগানিস্তান কানেক্টেড আছে, ঠিক আছে। এই জায়গাটা করে আফগানিস্তান কানেক্টেড আছে। একদম ওয়েস্টে কে আছে? পাকিস্তান আছে। পাকিস্তান আছে, ঠিক আছে। সাউথে কে আছে? পুরো শ্রীলঙ্কা আছে, মলদ্বীপ আছে। শ্রীলঙ্কা, আর কি আছে? মলদ্বীপ আছে। মালদ্বীপ। আর ইস্টে কে আছে? বাংলাদেশ আছে, মায়ানমার আছে। ভুটান, বাংলাদেশ, আর কে? মায়ানমার, ঠিক আছে। এই কটা হচ্ছে আমাদের কান্ট্রি আছে। মনে থাকবে? হ্যাঁ স্যার, মনে থাকবে। হ্যাঁ স্যার থাকবে। আচ্ছা, আমাদের সি কি কি আছে? সারাউন্ডেড সি। বে অফ বেঙ্গল আছে, আরবিয়ান আছে, ইন্ডিয়ান ওশেন আছে। ইস্টের দিকে কে আছে? বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল আছে। বঙ্গোপসাগর। সাউথে কি আছে? ইন্ডিয়ান ওশেন আছে স্যার। ইন্ডিয়ান ওশেন আছে। আর ওয়েস্টে কি আছে? আরবিয়ান সি। আরবিয়ান সি, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। সবাই লেখা হয়ে গেছে? স্যার স্যার লেখা আছে। বেশ, এবার আমরা ইন্ডিয়া সম্পর্কে একটু দেখে নিই। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। বল।
বললাম তো বে অফ বেঙ্গল আর অ্যারাবিয়ান সি কি ইন্ডিয়ান ওশানেরই পার্ট? কি বল? বে অফ বেঙ্গল আর অ্যারাবিয়ান সি কি ইন্ডিয়ান ওশানেরই মানে পার্ট? হ্যাঁ, ইন্ডিয়ান ওশেনেরই একটা পার্ট। তোদের যদি গুগল ম্যাপে দেখাই, ইন্ডিয়ান ওশেন হচ্ছে পুরো এই চত্বরটা হচ্ছে পুরো ইন্ডিয়ান ওশেন। দেখতে পাচ্ছিস সবাই স্ক্রিন? দেখতে হ্যাঁ পাচ্ছিস স্যার। সবাই? এই হ্যাঁ চত্বরটা স্যার। হচ্ছে পুরোটাই হ্যাঁ হচ্ছে স্যার। পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান ওশেন। ঠিক আছে? আমরা যদি আফ্রিকার এই সাইডে যাই, তাহলে এইটাকে আমরা কি বলি? আটলান্টিক ওশেন। আটলান্টিক ওশেন। মানে আফ্রিকা, সাউথ আমেরিকা আর নর্থ আমেরিকা, এই কটার মধ্যে আর যে ইউরোপ। ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে তোর আমার সাউথ, কি বললাম যেন, কি সাগর? আটলান্টিক ওশেন। আটলান্টিক ওশেন। আরো আটলান্টিক। যদি আমরা এইদিকে যাই, একটা জায়গা দেখ, পুরো জায়গাটা হচ্ছে আমার সমুদ্রে ভর্তি। এটা হচ্ছে প্যাসিফিক। এটাকে বলা হয় প্যাসিফিক ওশেন, তাই তো? প্রশান্ত মহাসাগর। হ্যাঁ, প্যাসিফিক। তাহলে আমরা মহাসাগর কটা দেখলাম? তিনটে দেখলাম, এখনো দুটো আছে। একটা হচ্ছে একদম সাউথে, যেটা হচ্ছে আন্টার্কটিকার চারপাশে ঘিরে রয়েছে। এইখানে একটা মহাসাগর আছে, সেটাকে কি বলে? আর্কটিক ওশেন। আর্কটিক ওশেন অথবা সাউথার্ন ওশেন। ঠিক আছে? আর একদম নর্থে একটা ওশেন আছে, এইটাকেও একটা মহাসাগর বলা হয়, এটা নর্থার্ন ওশেন বলে। ঠিক আছে? উত্তরীয় মহাসাগর যেটাকে বলা হয়। ঠিক আছে বাংলায়? তাহলে বেসিক জিনিস আমরা এখান থেকে শিখলাম কটা মহাসাগর আছে, কটা? 5টা মহাসাগর। বাংলা ভুলে গেছি। মহাসাগরকে ইংলিশে কি বলে রে? ওশেন। ওশেন বলে স্যার। এইগুলো কিন্তু একদম বেসিক জেনারেল নলেজ। ঠিক আছে? বেসিক জেনারেল নলেজের মধ্যে পড়ে। বেসিক জেনারেল নলেজের মধ্যে কিন্তু এইগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এটা আপনি কি বল করেন? বল। বলছি আপনি এগুলো কম্পিউটার থেকে অপারেট করছেন তো? মানে মানে আপনি ওই যে মানে পেজগুলো যে খুলছেন ইয়ে করছেন এগুলো সব কম্পিউটার থেকেই করছেন তো? হুম। আচ্ছা। দাঁড়া, এই ছবিটা তোদের দিতে হবে। এখনো ক্লাসে জয়েন করছে? অবশ্যই এই ওশেনগুলোর নাম মনে রাখতে হবে। ঠিক আছে? হট করে তোদের প্রশ্ন করে নিতে পারে। ইন্ডিয়ান ওশেন, আটলান্টিক ওশেন, প্যাসিফিক ওশেন, সাউথার্ন ওশেন আর আর্কটিক ওশেন। ঠিক আছে? তাহলে 5টা হচ্ছে আমাদের মহাসাগর আছে। মহাদেশ কটা আছে? মহাসাগর 7টা মহাদেশ স্যার। মহাদেশ কটা আছে? 7টা স্যার। 7টা স্যার। 7। তাই তো? এই ছবিটার মধ্যেই আশা করি পেয়ে যাব। এর মধ্যে পাবো কি না? এর মধ্যে পাবো না। দাঁড়া, ওয়ার্ল্ড ম্যাপ খুঁজি। ওয়ার্ল্ড ম্যাপ। মহাদেশকে কি বলে রে? কন্টিনেন্ট বলে স্যার, কন্টিনেন্ট। কন্টিনেন্ট। তাই তো? হ্যাঁ, এইটাতে ভালো করে পাচ্ছি। তাহলে এটা হয়ে গেল ওশেন।
এবার হচ্ছে কন্টিনেন্ট, তাই তো? চিন্তা নেই, আমি নোটটা দিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট এখন শুধু দেখে নে। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। আমি যা শুধু গুছিয়ে দিই একটু, হ্যাঁ, যাতে তোদের বুঝতে সুবিধা। তো সবচেয়ে বড় কন্টিনেন্ট কোনটা? এশিয়া স্যার। এশিয়ান স্যার। সরি, আন্টার্কটিকা মনে হয়। এশিয়া বড় স্যার, continent সব থেকে এশিয়া। বড় স্যার। এশিয়া, এশিয়া। এশিয়া এশিয়া। এশিয়া সব থেকে বড় স্যার। তারপর আফ্রিকা, আফ্রিকা, তারপর নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া। সবার ফার্স্ট কে? এইটা সিরিয়াল ওয়াইজ সাজা। ফার্স্ট হচ্ছে এশিয়া, এশিয়া। নেক্সট আফ্রিকা, নেক্সট নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা, নেক্সট সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা, নেক্সট আন্টার্কটিকা। দ্যাট ইউরোপ। আন্টার্কটিকা হবে স্যার, ইউরোপ হবে না। স্যার আন্টার্কটিকা, তারপরে স্যার ইউরোপ, তারপর স্যার ওসিয়ানিয়া। হ্যাঁ, মানে আমি সাইজ অনুযায়ী করছি না। হুম আন্টার্কটিকা, স্যার। তারপর স্যার ইউরোপ, তারপর ওসিনিয়া। আচ্ছা, ওশেনিয়ার গল্পটা বলতো। অস্ট্রেলিয়া স্যার, অস্ট্রেলিয়াটাই ওসিয়ানিয়া স্যার। ওশিয়ানিয়াতে স্যার মোট 5টা দেশ আছে। অস্ট্রেলিয়া আছে, তারপর ওশেনিয়া, ওশেনিয়া, যাক স্পেলিংটা একটু দেখে নিস। ওসিয়ানিয়া, আমার যতদূর মনে হয় ওসিয়ানিয়া। ওসিয়ানিয়া। হ্যাঁ স্যার, ওসিয়ানিয়া স্যার, ওসিয়ানিয়া বা স্যার অস্ট্রেলিয়া। আচ্ছা, এই অস্ট্রেলিয়ার মধ্যে স্যার 5টা। শোন, ওসিয়ানিয়ার হিস্ট্রিটা আমি একটু তোদের বলে দিই, হ্যাঁ? গল্পের ছেলে একটু বলে দিই, জিনিসটা জেনে রাখা ভালো। এই যে মহাসাগরটা একধার থেকে আসে, তোরা ম্যাপে যখন দেখিস, ঠিক আছে, ম্যাপে যখন দেখিস যে আমাদের এই এত বড় সাইজ, এত এইটা এইটুকুনি, এটা অনেকটা কম, এই ওপর দিকটা আরো কম, ঠিক আছে, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিন্তু সেটা হয় না। গুগল ম্যাপে যদি দেখিস তাহলে অ্যাকচুয়াল সাইজটা তোরা বুঝতে পারবি, ঠিক আছে? এশিয়া দেখ, একদম এইখান থেকে শুরু করে এই বর্ডার হয়ে একদম এই যে সাগরটা আছে, এই সাগরটার নাম কি? কাস্পিয়ান সাগর সাগর। স্যার। কাস্পিয়ান সাগর ওটা। কাস্পিয়ান সাগর। এটাকে ক্যাসপিয়ান সাগর ও বলে, স্যার, তাই তো? ক্যাসপিয়ান সাগর হ্যাঁ স্যার, কাস্পিয়ান সাগর। এই যে ইউক্রেন, দেখ যেখানে যুদ্ধ হচ্ছে, ইউক্রেন, এই যে ইউক্রেনের বর্ডার, এই বর্ডার থেকে ক্রস করে আছে আমাদের। তারপরে টার্কি কিসের মধ্যে পড়ছে, ইউরোপ না এশিয়ার মধ্যে? এশিয়ার মধ্যে পড়ছে টার্কি। টার্কি, তাই? টার্কি কি এশিয়ার মধ্যে? না স্যার, টার্কি এশিয়াতে, কিন্তু টার্কির টার্কি এশিয়ার রাজধানীটা মধ্যেই স্যার, ইউরোপে। এশিয়া আর ইউরোপের যেখানে শেষ হচ্ছে আর ইউরোপ শুরু হচ্ছে। হ্যাঁ, টার্কি হচ্ছে, ওরা কিন্তু স্যার ইউরো কাপ খেলে। শোন, টার্কি হচ্ছে এশিয়ার মধ্যে থাকলেও টার্কি ইউরোপিয়ান ইউনিয়নের একটা সদস্য, ঠিক আছে? ইউরোপিয়ানের তোর আমাদের যে ওদের যে মেম্বারশিপ হয়ে আছে, তার মধ্যে অনেক সময় টার্কি পড়ে, ঠিক আছে? তো এই ব্ল্যাক সি থেকে টার্কি হয়ে একদম এই যে ইসরায়েল, ইসরায়েল, তারপর হচ্ছে এই আরব, সাউথ আরব হয়ে একদম পুরো এই ইন্ডিয়া, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? সবাই হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মালদ্বীপ, এইদিকে মালদ্বীপ আছে, ইন্ডিয়া, তারপর হচ্ছে একদম এই সুমাত্রা, ঠিক আছে? এদিকে তো চায়না ফায়না পড়েই যাচ্ছে, একদম এইদিকে জাপান, এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে আমাদের এশিয়া। এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কান্ট্রি কয়েকটার নাম বলতো। 1 নম্বর হচ্ছে, দেখ আমার ইন্ডিয়া আছে, চায়না আছে, ওপরের এই পোর্শনটা হচ্ছে জাপান আছে, এই পোর্শনটা কি রাশিয়া। হচ্ছে? রাশিয়া, তাই তো? আচ্ছা, এই চায়না হ্যাঁ স্যার। আর রাশিয়ার মাঝের এই জায়গাটার নাম কি বলতো? মঙ্গোলিয়া আছে, সেটা মঙ্গোলিয়া। 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 মঙ্গোলিয়া সম্পর্কে একটা ইন্টারেস্টিং বলি। মঙ্গোলিয়ার জানিস তোরা 98% জায়গা হচ্ছে তোর খালি,
এই মঙ্গোলিয়ার কোনো জনবসতি নেই, একমাত্র জনবসতি আছে এই জায়গাটার মধ্যে। এই ছোট্ট এইটুকুনি জায়গার মধ্যে পুরো জনবসতি বিরাজ করে, এইটুকুনি জায়গার মধ্যে গোটা মঙ্গোলিয়া জায়গাটা জুড়ে। ঠিক আছে, সেটার একটা আলাদা হিস্ট্রি আছে, সেটা আমি পরে বলবো, যা শুধু তোরা জেনে রাখ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মঙ্গোলিয়া। দেখ, রাশিয়ার ঠিক নিচে এই হচ্ছে চায়নার বজ্রটে, এইখানে হচ্ছে কাজাকিস্তান। দেশগুলো সম্পর্কে অবশ্যই ভালো করে জেনারেল নলেজের জন্য এগুলো খুব দরকার। ঠিক আছে, দেশগুলো সম্পর্কে স্যার ক্যাপিটাল গুলো ধরে নাকি? ক্যাপিটাল তোদের হয়তো না ধরতে পারে, কিন্তু দেশগুলো সম্পর্কে তোদের মানে পুরো ইন্ডিয়ান ম্যাপ, ওয়ার্ল্ডের ম্যাপ সম্পর্কে তোদের কোথায় কোনটা অবস্থিত সেটা তোদেরকে একটু ভালো করে জেনে রাখতে হবে। আমি সেই জন্য তোদেরকে প্র্যাকটিক্যালি গুগল ম্যাপের থ্রু দিয়ে আমি জাস্ট জিনিসগুলো দেখিয়ে রাখছি। ভারত থেকে কোনটা, ভারতের বিদেশ নীতি একটা জিনিস দেখ, ভারতের বিদেশ নীতি হচ্ছে ফার্স্ট, তাই তো? আমাদের বিদেশ নীতিটাই হচ্ছে যে নেভার কাম ফার্স্ট, প্রথমে নেভারই কান্ট্রিগুলোর সাথে ভালোভাবে সন্ধিত্ব স্থাপন করে। তো দেখবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 2014 সালে যখন প্রধানমন্ত্রী হয়, তখন দেখবি বিভিন্ন দেশেতে ভিজিট করেছে, তার মধ্যে এই কাজাকিস্তান, পাকিস্তান এগুলো অনেক উল্লেখযোগ্য। তো আমরা তো নামগুলো শুনেছি, কিন্তু জায়গাগুলো কোথায় পার্টিকুলার সেগুলো কিন্তু একটু জানতে হবে। ঠিক আছে, সেটা কেন জানতে হবে? কারণ ইন্ডিয়ার জায়গাগুলো কোথায় সেটা আমাকে জানতে হবে। এই দেখ, এটা হচ্ছে আমার ইন্ডিয়া, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? স্যার দেখতে। হ্যাঁ স্যার। ফুল বড় করা যায় না? দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে। এবার বড় করা যাচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মাথায় যেটা বলেছিলাম দেখ, আফগানিস্তান, সাইডে ছিল পাকিস্তান। এবার আমি নর্থের দিকটা যাচ্ছি, এই দিকটা হচ্ছে দেখ চায়না। আমি মরুভূমিগুলো সম্পর্কেও আসবো, চায়না। আফগানিস্তানের ঠিক ওপরটা কি আছে দেখ, তাজিকিস্তান। ঠিক আছে, তারপরে দেখ আছে কিরগিজস্তান। ঠিক আছে, কিরগিজস্তান। কিরগিজস্তানের বাঁদিকে দেখ উজবেকিস্তান আছে, তুর্কিমেনিস্তান আছে। এইগুলো হচ্ছে সবই হচ্ছে এক একটা মুসলিম কান্ট্রি। ঠিক আছে, আর এখানে দেখ কাজাকিস্তান আছে। ঠিক আছে, তো এই কান্ট্রি আছে। এইখানে কিন্তু ভারতীয়দের সাথে ইন্টারনাল রিলেশনশিপের জন্য ইরানের সাথে ভারতের একটা বিশাল মানে এখন একটা সমঝোতা চলছে। ঠিক আছে, তো সেই জন্য ইরানের ভৌগোলিক অবস্থানটা আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। দেখ, এই হচ্ছে ভারত, তারপরে পাকিস্তান, তারপরেই হচ্ছে আমাদের ইরান। এখানে একটা জিনিস তোদের মনে রাখা দরকার, ভারতের হচ্ছে পাইপলাইন ডাইরেক্ট আমরা কি করি, তোর ইরান থেকে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে তেল আমরা সমুদ্র পথে নিয়ে আসতে, তাই তো? এখনো অনেক কিছু হয়, কিন্তু ইউএস এর স্যাংশন হওয়ার পর জিনিসটা অনেকটা বাধাপ্রাপ্ত হয়েছে। এখন দেখ, ইরান থেকে যদি আমি তেল নিয়ে আসি, তো আমাকে এই সমুদ্র পথ দিয়ে আমাকে এইখান দিয়ে গুজরাটে ঢুকতে হবে। ঠিক আছে, তো এইখানে সমুদ্র পথ দিয়ে যখন নিয়ে যায় তখন অনেকটা ব্যয়বহুল হয়। তো সেই জন্য ইরান সরকার, ভারত সরকার একটা চেয়েছিল যে পাইপ লাইনের থ্রু দিয়ে তোর ভারতে আর পাকিস্তানের মধ্যে তেল সাপ্লাই করবে। ঠিক আছে, তো ইরান কি করেছিল, ওদের এন্ডের দিকে পাইপ লাইন পুরোপুরি বিছিয়ে দিয়েছিল, কিন্তু পাকিস্তান আর তার পাইপ লাইন বেছে। ঠিক আছে, তো সেই নিয়ে পাকিস্তানের সাথে ইরানের একটা দ্বন্দ্ব রিসেন্টলি তৈরি হয়েছে। ঠিক আছে, এটা একটু জেনে রাখবি যে ভারতের সাথে কিন্তু ইরান ডাইরেক্ট পাইপ লাইনের থ্রু দিয়ে তেল সরবরাহ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু মাঝপথে সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। ঠিক আছে, আচ্ছা, ইরানের পাশে এখানে দেখ, ইরান কিন্তু বিশাল বড় একটা কান্ট্রি। তোরা ম্যাপে দেখবি অনেক ছোট কান্ট্রি লাগবে, কিন্তু ভারতের কাছে দেখ, এমনি গুগল ম্যাপে যদি দেখি, দেশটা কিন্তু অনেক বড় দেশ। ইরানের পাশে কি আছে, ইরাক, তাই তো? ইরাকের রাজধানী কি বলতো? বাগদাদ। ইরানের ইরানের
ইরাকের রাজধানী বাগদাদ, ইরানের রাজধানী তেহরান তেহরান স্যার, ইরানের। তেহরান। তেহরান দেখ কোথায় অবস্থিত, দেখ এই দেখ তেহরানটা ঠিক উপর দিকে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে ইরাক। এখানে আমাদের ইরাকের উপরে আছে দেখ সিরিয়া, ঠিক আছে। আমি নিচের দিকটা আসবো, নিচের দিকটা কনফ্লিক্ট এখন যেহেতু হচ্ছে আমি সেই জিনিসটা বোঝাবো তোদের। সিরিয়া, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওপলিটিক্সে এই দুটো দেশ হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখন রোল প্লে করছে। একটা হচ্ছে আজারবাইজান, তার মাইক খোলা আছে, মাইকটা বন্ধ করো। একটা হচ্ছে আজারবাইজান, যেটা হচ্ছে দেখ কোথায় অবস্থিত, যেটা হচ্ছে আমাদের ঠিক ইরানের ওপরে, আমাদের ক্যাসপিয়ান সাগরের এই পাশটা আজারবাইজান, আর হচ্ছে আর্মেনিয়া। এই দুটো দেশের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, ঠিক আছে। কনফ্লিক্টের মেন উদ্দেশ্য হচ্ছে দুজনের জায়গার ডিসপিউট নিয়ে, ঠিক আছে। এবং এইখানে একজনকে হচ্ছে ভারত সাপোর্ট করছে, একজনকে পাকিস্তান সাপোর্ট করছে। ব্যাপারটা বোঝা গেল আমি কি বলতে চাইছি? আর্মেনিয়াকে ভারত সাপোর্ট করছে, আজারবাইজানকে পাকিস্তান সাপোর্ট করছে। আজারবাইজান হচ্ছে ফুললি মুসলিম কান্ট্রি, ঠিক আছে। তো সেইখানে হচ্ছে আর্মেনিয়াকে হচ্ছে ভারত থেকে কমপ্লিটলি অস্ত্র সাপ্লাই করা হয়, ঠিক আছে। তো সেইটা নিয়ে এখন জাতিসংঘে ভালো রকম একটা দ্বন্দ্ব আছে। জিও পলিটিক্স গুলো ভালো করে একটু শুনে রাখ, হ্যাঁ। আচ্ছা, আজারবাইজান আর্মেনিয়ার উপরে দেখ এখানে আছে জর্জিয়া, ঠিক আছে। এখনো পর্যন্ত আমাদের জিও পলিটিক্সে, ইন্ডিয়ান জিও পলিটিক্স অনুযায়ী এটা অতটা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু সবচেয়ে মানে আলোচিত বিষয় হচ্ছে সেটা হচ্ছে টার্কি। টার্কি আমাদের মিত্র দেশ না শত্রু দেশ বলতো? শত্রু দেশ। শত্রু দেশ কেন? পাকিস্তানকে সাপোর্ট করে। কাশ্মীর ইস্যুতে আমাদের সাপোর্ট করে না। দেখ, টার্কি হচ্ছে একটা হচ্ছে মুসলিম কান্ট্রি, ঠিক আছে, উন্নত একটা মুসলিম কান্ট্রি। টার্কি এখন চাইছে যে পুরো যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির মধ্যে হচ্ছে নিজেকে একটা মানে প্রধান প্রতিনিধিত্ব, মানে একটা সে বলে না যে টপ যে সুপ্রিম যারা যাকে বলা হয় সেইটা সে লিড করতে চাইছে, ঠিক আছে। তো সেই জন্য যত মুসলিম কান্ট্রি আছে তাদেরকে হচ্ছে এ লিড করার জন্য মুসলিম কান্ট্রিদের সে সাপোর্ট করছে। সেই বেসিসে টার্কি হচ্ছে পাকিস্তানের ওপর একটু বেশি তাদের এটা আছে। সেই জন্য দেখবি জাতিসংঘে যত কিছু হচ্ছে আমাদের পিটিশন পাস হয় ইন্ডিয়ার মানে কোন রকম এ করলে টার্কি কিন্তু তার বিরোধিতা করে, জাস্ট বিকজ অফ পাকিস্তান, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে টার্কি সম্পর্কে। স্যার ইসরায়েল ইস্যুটাও স্যার হতে পারে। ইসরায়েল যেহেতু ইন্ডিয়ার স্যার ফ্রেন্ড, সেই জন্য টার্কির সঙ্গে ইন্ডিয়ার রিলেশন ভালো নয়। আসবো আসবো, ঠিক আছে। তো টার্কি হচ্ছে ওটাই স্যার মেন, পাকিস্তানটা নয় স্যার। টার্কি কিন্তু জিওপলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে আমাদের এইখানে হচ্ছে তোর ইউক্রেন আর রাশিয়া ওয়ারে। আমি ইউক্রেন রাশিয়া ওয়ারেতে আসবো, তার আগে আমার এইখানে একটা ছোট্ট দেশ আছে দেখ, সিপ্রাস বলা হয়, ঠিক আছে। এই দেশটা নিয়ে টার্কি আর ইটালি, ঠিক দেখ ইটালি আছে ঠিক এইখানে, ঠিক আছে। এই দুটো দেশের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে, ঠিক আছে। ইটালি হচ্ছে এই দিকটা ভাগ করে, আবার টার্কি হচ্ছে তার এই দিকটা হচ্ছে কন্ট্রোল করে, ঠিক আছে। সেই জন্য দেখ মাঝখানটা দেখ একটা লাল ডিসপিউট দাগ টানা আছে, ঠিক আছে। এই একটা জায়গা হচ্ছে ডিসপিউটের জায়গা। টার্কি যখন কি করেছিল, ইন্ডিয়াকে নিয়ে যখনই বা কাশ্মীর জম্মু কাশ্মীর নিয়ে যখন ইস্যু যখন তোলে যে না জম্মু কাশ্মীর পাকিস্তানের পাকিস্তানের অংশ এ করেছিল, তখন কিন্তু ইন্ডিয়া কিন্তু উল্লেখ করেছিল একটা কথাই, যে দেখে টার্কি বেশি লাফালাফি করো না, তোমার ওখানে সাইপ্রাসে অংশ আছে, ডিসপিউট জায়গা আছে, আমরা কিন্তু ইতালিকে ফুল সাপোর্ট করব, ঠিক আছে। তো সেই দিক থেকেও কিন্তু একটা এদেরও একটা ডিসপিউট আছে, এদেরও একটা উইকনেস আছে, সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এইখানে দেখা যাচ্ছে সিরিয়া, সিরিয়ার পর আছে দেখ জর্ডন, ঠিক আছে। যেইখানে আমি বলেছিলাম ডেড সি অবস্থিত, ডেড সি কি সেগুলো আমরা আসবো, যে মহাসাগরগুলো আছে সেগুলোতে আমরা আসবো। মেন আলোচনার বিষয় হচ্ছে আমাদের এখানে ইসরায়েল,
ঠিক আছে? ইসরায়েলের যে ঘটনাটা ঘটেছিল, ইসরায়েল এখানে দেখ আমাদের দুটো জায়গা আছে, ঠিক আছে? আগে কি ছিল, এই জায়গাটা হচ্ছে প্যালেস্তিন বলে একটা জায়গা ছিল, ঠিক আছে? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হলো, যত হচ্ছে ইউরোপের যত ইহুদিদের তোর হিটলার কি করলো, সে এক এক করে মারতে শুরু করে দিল, ঠিক আছে? তো ইহুদিরা কি করলো, তখন হচ্ছে এইখানে হচ্ছে এই ইসরায়েলের এমন একটা জায়গা আছে যেটাকে বলা হয় জেরুসালাম, খুব ইম্পর্টেন্ট জায়গা। এই হচ্ছে জেরুসালাম, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের ইহুদিদের যে মেন ধর্মস্থান সেটা অবস্থিত। তারপর মুসলিমদের কি অবস্থিত রে এখানে জেরুসালামে, জানিস কেউ? স্যার ওখানে মসজিদ অবস্থিত, প্রধান মসজিদ। হ্যাঁ, একটা এই মক্কা মদিনার পর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা বলে ওটা। হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, ঠিক আছে? সুতরাং ইহুদি আর মুসলিমদের মধ্যে এইখানটায় কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, ঠিক আছে? তো ইসরায়েল কি করলো, 1907 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আস্তে আস্তে নিজেদের আধিপত্য স্থাপন করতে শুরু করলো। ইসরায়েলকে ফুল সাপোর্ট করেছিল সেই সময় আমেরিকা। আমেরিকাকে ইসরায়েলকে সাপোর্ট করার মেন উদ্দেশ্যটা কি, যাতে হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট এশিয়াকে পুরোপুরি কন্ট্রোল করার জন্য। দেখ সাউথ ওয়েস্ট এশিয়ার মধ্যে কি কি পড়ছে, আমাদের এইখানে দেখ আরবিয়ান যত কান্ট্রি আছে, ইরাক, ইরান, এই সমস্ত কান্ট্রিগুলো সাউথ ওয়েস্ট কান্ট্রির মধ্যে পড়ছে। তো এইখানে ছিল অগাধ হচ্ছে তেলের ভান্ডার। তো সেই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য আমেরিকার হচ্ছে, তখন আমেরিকা হচ্ছে তোর ডমিনেট করছে। তো আমেরিকার তখন হচ্ছে দরকার ছিল এমন একটা দেশ যার থ্রু দিয়ে এরা হচ্ছে ওই জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারে। ইসরায়েল কিন্তু দেখ একটা ছোট্ট কান্ট্রি, ওইটুকুনি জায়গা হবে, তোরা নিজেরা ভেবে দেখতো, এইটুকুনি জায়গা ভারতের গুজরাটের থেকেও ছোট। গুজরাট কেন আমি বলছি, সবচেয়ে ছোট রাজ্য কেরালার থেকেও ছোট ইসরায়েল। অথচ টেকনোলজিতে এত উন্নত মানে বলাও যায় না, ঠিক আছে? কেন? কারণ এই দিক থেকে এরা প্রচুর ব্যাকআপ সাপোর্ট পেয়েছিল আমেরিকা, ঠিক আছে? এবার দেখ ইসরায়েলের সাথে এইখানে হচ্ছে আমার মুসলিম যে কান্ট্রিটা আছে এখানে প্যালেস্তাইন, তোর এরা ওয়ার করে করে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে গাজা স্ট্রিপ, একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, ঠিক আছে? তো এই জায়গাটা মেজরিটি হচ্ছে মুসলিম থাকে, গাজা স্ট্রিপ এই জায়গাটা, আর ইসরায়েলের এই বাকি পোর্শনটা পুরোটাই ইহুদি থাকে। ইহুদি মানে কি, মেজরিটি হচ্ছে ইহুদি থাকে, ঠিক আছে? তো মেন সমস্যাটা কি হয়েছিল, মেন সমস্যাটা হয়েছিল এই গাজা স্ট্রিপের কাছে, ঠিক আছে? হঠাৎ করে গাজা স্ট্রিপে থেকে মানে ইসরায়েলের সবচেয়ে বড় আহ এ কি মানে গোয়েন্দা সংস্থার নাম কি বলতো? মোসাদ, মোসাদ। মোসাদ। মোসাদ হচ্ছে মুসাদ। মোসাদ হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে আমাদের কি বলে রে, এই গোয়েন্দা সংস্থা, ঠিক আছে, মোসাদ। তো তারাও ফেল করে গিয়েছিল। তো এই গাজা থেকে কন্টিনিউয়াসলি প্রায় কত কত মিসাইল করেছিল বলতো, প্রায় হাজারে কত, 5,000 না কত সামথিং, আর মনে নেই জিনিসটা, ঠিক আছে? এই দেশের ওপর হচ্ছে ইসরায়েলের উপর মিসাইল হামলা করেছিল। ইসরায়েলের ক্ষেত্রে একটা হচ্ছে এদের এই যে মিসাইল যে হামলা হয় সেটাকে ডিফেন্স করার জন্য এদের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম আছে। কি জানিস নাম? আয়রন ডোম আছে, আয়রন ডোম আছে। আয়রন ডোম ইসরায়েলের এমন একটা জিনিস, মানে একটা ধর আমি মানে কথার কথা বলছি, 10 টাকার একটা বোমকে নিষ্ক্রিয় করার জন্য ওরা হচ্ছে 100 টাকা খরচা করে, ঠিক আছে? আয়রন ডোম ডিফেন্স সিস্টেম দেখাই তো, আয়রন ডোম ডিফেন্স সিস্টেমটা তোরা দেখলে বুঝতে পারবি, ঠিক আছে? রাতের বেলার দিকে ছবিগুলো ঠিক এরকম টাইপেরই লাগে, ঠিক আছে? যখন ডিফেন্স সিস্টেম গুলোকে দেখ এই দিক থেকে হচ্ছে তোর, আর এই ছবিটাকে বড় করে দেখাই, এই দেখ
এই দিক থেকে হচ্ছে মিসাইলের হামলা হচ্ছে, আর এই দিক থেকে দেখ আয়রন ডোম সিস্টেম হচ্ছে একে কাউন্টার অ্যাটাক করছে। জিনিসটা কাজ করে কিভাবে সেটা দেখ, এগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে? এই দেখ এরা কি করে, দেখ আয়রন ডোম শিল্ড কি কাজ করে দেখ। ধর কোনো একটা জায়গা থেকে আমি মিসাইল লঞ্চ করছি, ঠিক আছে? তো একটা রাডার সিস্টেম থাকে, সে প্রথমে হচ্ছে এই মিসাইলটাকে ডিটেক্ট করে, ঠিক আছে? ডিটেক্ট করে এর ঠিক পজিশন কোথায়, কোন সময়ে কোন পজিশনে সে থাকবে সেটাকে সে আইডেন্টিফাই করে। কন্ট্রোল সেম ঠিক করে যে আমার এইখান থেকে যদি আমি এখন মিসাইল ছাড়ি, ঠিক কোন পয়েন্টে গিয়ে এই মিসাইলটাকে আমি কাউন্টার অ্যাটাক করব। তারপর লঞ্চারকে হচ্ছে সে নির্দেশ দেয়, আয়রন ডোম থেকে হচ্ছে পুরো মিসাইল গিয়ে এর সামনে গিয়ে ফাটে, ফাটার পর এই মিসাইলটা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে? একদম খুব অত্যাধুনিক সিস্টেম, ঠিক আছে? তো এই আয়রন স্যার আয়রন ডোম তো বল। আগের বার তো স্যার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল আয়রন ডোম। হ্যাঁ, এবার বলি, এইটা আমি তোকে কি বললাম যে একটা 10 টাকার বোমকে নিষ্ক্রিয় করার জন্য এরা হচ্ছে 100 টাকা খরচা করে, কিন্তু এদেরও তো একটা ক্যাপাসিটি আছে। তুই যদি 5000 মিসাইল যদি ছাড়িস, তোর আয়রন ডোম কি হয়, একসাথে যদি তুই 5000 মিসাইল যদি ছাড়িস, তখন আয়রন ডোমও পর্যন্ত কনফিউজ হয়ে যায় যে আমি কোন জায়গায় হচ্ছে তোর মিসাইলটাকে অ্যাটাক করব, ঠিক আছে? ঠিক আছে, তো ম্যাক্সিমামকে ওরা নিষ্ক্রিয় করেছে, কিন্তু সব তো আর করতে পারবে না, তারও তো একটা লিমিটেশন আছে। তো সেই জায়গায় ইসরায়েলের একটা ক্ষতি। তারপর থেকে ইসরায়েল টার্গেট নিয়েছে গাজা থেকে শুরু করে সমস্ত এই জায়গাটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে। নর্থ গাজার এই পোর্শনটাকে পুরোপুরি কন্ট্রোল করে নিয়েছে। এখন এরা এই রাফার দিকটা ছিল কি, রাফা এখন এই রিসেন্টলি তোরা দেখেছিস নাকি জানি না, সে একটা খুব একটা ভাইরাল হচ্ছিল একটা লেখা, মানে সবাই হচ্ছে উই আর লুকিং অ্যাট রাফা নাকি একটা ব্যাপার, অল আইস অন রাফা। অল আইস অন রাফা, এই হচ্ছে সেই জায়গা। এই জায়গাটা কি করা হয়েছিল, এই জায়গাটা হচ্ছে যারা শেল্টার শরণার্থী তাদের জন্য সংরক্ষিত করা ছিল, কিন্তু ইসরায়েল এখানেও হচ্ছে মিসাইল তোর অ্যাটাক করে দিয়েছিল। তো এইটা নিয়ে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। তো ইসরায়েলের নর্থ দিক থেকে লেবাননের একটা গোষ্ঠী আছে, লেবাননের যে টেরোরিস্ট যে অর্গানাইজেশনটা আছে তার নামটা আমি এখন এক্স্যাক্টলি ভুলে গেছি। তো সেই দিক থেকেও অনেক সময় হিজবুল্লাহ নাকি? হিজবুল্লাহ নাকি, না হিজবুল্লাহ কি এক্স্যাক্টলি, হিজবুল্লাহ জানি না। ইরানের হামাস স্যার, ইয়েটার নাম হামাস ঠিক, হামাস ছিল। তো এইখানে দেখ এবার হচ্ছে মাঝে হঠাৎ করে কোথাও কিছু নেই, হঠাৎ করে ইরানের সাথে ইসরায়েলের আবার একটা টেনশন শুরু হয়ে গেছে। ইরান আছে এইখানে, ইসরায়েল আছে এইখানে, ঠিক আছে? ইরানের সাথে ইসরায়েলের একটা টেনশন শুরু হয়ে গেছে। ইরান হচ্ছে পুরোপুরি তোর মুসলিমদের একদম কট্টর একটা ওই শিয়া সুন্নির একটা কি আছে, আমি সেই জিনিসটা আমার এক্স্যাক্টলি জানা নেই, ঠিক আছে? তো ইরানটা আমাকে কেউ বলতে পারবি যে শিয়া গোষ্ঠীভুক্ত না সুন্নি গোষ্ঠীভুক্ত? ইরানটা শিয়া গোষ্ঠীভুক্ত স্যার। ইরানটা শিয়া, ইরাকটা মনে হয় সুন্নি, তাই তো? সেটা মানে কি? হ্যাঁ বল। এই যে সিয়া যেটা বলে এটা মানেটা কি? দেখ মুসলিমদের মধ্যে দুটো হচ্ছে, ওদের মধ্যে যেমন হিন্দুদের মধ্যে অনেক ব্রাহ্মণ যেরকম আছে, ব্রাহ্মণদের মধ্যেও অনেক ভাগ থাকে, ঠিক আছে? কুলবাউন এবং বিভিন্ন টাইপের ভাগ ছিল, সেরকমই মুসলিমদের মধ্যেও কিছু ভাগ প্রকারভেদ আছে। যারা মুসলিম আছে তারা অনেক বেটার আমার থেকে বলতে পারবি, আমার এটা সম্পর্কে বেশি আইডিয়া নেই। তো যতটুকুনি জেনারেল নলেজের জন্য আমি জানি যে শিয়া এবং সুন্নি দুটো আলাদা ক্যাটাগরির হচ্ছে আছে, মানে দুজনদের বিচার মানে চিন্তাধারার একটু ভিন্নতা আছে, ঠিক আছে? তো সেই দিক থেকে কিছু কান্ট্রি আছে মেজর আছে হচ্ছে তোর ইরাক হচ্ছে, তুই যেটা বললি তোরা সুন্নি, আর এটা হচ্ছে শিয়া কান্ট্রি। যা শুধু জেনারেল নলেজের জন্য এটুকুনি জেনে রাখ, ঠিক আছে? তো ইরানের সাথে হচ্ছে ইসরায়েল হচ্ছে আবার একটা ঝামেলা শুরু হয়েছিল। ইরান কি করেছিল, ইসরায়েলের উপর আবার অ্যাটাক শুরু করেছিল। তার বদলে ইসরায়েল কি করেছে বলতো রিসেন্টলি ইরানের উপর, যখন আমাদের ভোট চলছিল, ভোটের রেজাল্ট যে প্রেসিডেন্ট ছিল
ইরানের যে প্রেসিডেন্ট, ওদের প্রেসিডেন্টই তো হ্যাঁ, ইব্রাহিম রাইসিকে স্যার মেরে দিয়েছে ওটা আমি ইরানের প্রেসিডেন্ট হঠাৎ করে প্লেন ক্র্যাশ হয়ে মারা যায়। ঠিক আছে, মানে এটা একটা কাকতালীয় ব্যাপার, কিন্তু কেউই এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে কি করে মারা গেল। ঠিক আছে, তো এই জিনিসগুলো খবরগুলো জেনে রাখবি, দেশ সম্পর্কে বিদেশ মানে বিশ্ব সম্পর্কে যখন খবরগুলো রাখবি না, তখন দেখবি খুব ইন্টারেস্টিং লাগে। এর আগে ইসরায়েল কি করেছিল, একবার ইজিপ্টের সাথে মানে যত এই পুরসি কান্ট্রি ছিল, মানে ইসরায়েল কতটা শক্তিশালী সেটা বোঝানোর জন্য আমি বলছি, ইজিপ্ট তারপরে এই সাউথে যতগুলো কান্ট্রি আছে তাদের সাথে লড়াই শুরু করেছিল। ঠিক আছে, এমন অবস্থা হয়ে গেছিল ইজিপ্টের এই পুরো জায়গাটাকে ওরা দখল করে নিয়েছিল। ঠিক আছে, ইজিপ্টের এই জায়গায় একটা বিশাল বড় ক্যানেল আছে, কি ক্যানেল বলতো? এই ক্যানেল, ওটা স্যার সুয়েজ ক্যানাল। এই হচ্ছে সুয়েজ সুয়েজ ক্যানেল। ক্যানাল স্যার। যত ট্রেডিং হয় ইউরোপের সাথে, যত ট্রেডিং হয় সব এই ক্যানেলের মধ্যে দিয়ে হয়। এই সুয়েজ ক্যানেলের মধ্যে দিয়ে যত ট্রেডিং হয়, কারণ দেখ, কারণটা দেখ, ধর আমি ইন্ডিয়া থেকে কোনো একটা মাল ইউরোপে আমি নিয়ে যেতে চাইছি, এইখানে ধর ল্যান্ড লক, পুরো জায়গাটা দেখ ল্যান্ড লক, কোথাও নেই, তাহলে আমাকে মালটা নিয়ে গেলে কোথা দিয়ে নিয়ে যেতে হবে? একদম দেখ আফ্রিকার এই নিচে তলা থেকে। দিয়ে, আফ্রিকার তলা দিয়ে গিয়ে পুরো আফ্রিকা কন্টিনেন্ট ক্রস করে, এইখান দিয়ে ক্রস করে আমাকে ইউরোপে নিয়ে যেত। এতে আমার অনেক সময় যেত, অনেক তেল খরচা হতো এবং অনেক কস্ট বেড়ে যেত। কিন্তু এইখানে কি হচ্ছে দেখ, এইখানে যদি আমি এই জায়গাটাকে দেখি, সুয়েজ ক্যানেল, এই জায়গাটা হচ্ছে এমন একটা ক্যানেল আছে, তাহলে দেখ আমার জায়গার রুটটা হচ্ছে কতটা শর্টেজ হয়ে যাচ্ছে। আরে ইন্টারেস্টিং লাগছে তো রে, নাকি বোরিং লাগছে? স্যার ওটা তো That's আগে interesting. হ্যাঁ, ভালো স্যার লাগছে। ভালো লাগছে। স্যার স্যার একটা রিকোয়েস্ট আছে স্যার, এটা একটা স্যার ভিডিওটা পেলে মানে আলটিমেটলি ভালো হয়, কারণ পিকচার দিয়ে পড়তে গেলে বলে সুবিধা হয়। কি করবো বল? মানে স্যার এই ক্লাসে স্যার ভিডিও ক্লাসটা পেলে স্যার ভালো হয়, যাতে আমরা পিকচারটা দেখে পড়লে পরে সুবিধা হয়। দিয়ে দেবো, দিয়ে দেবো। স্যার এটা তো পাবলিক করা যাবে স্যার, এটা পাবলিক করলে তো প্রবলেম নেই, কারণ আমরা তো ফেস দেখাচ্ছি না। ঠিক আছে, তো দেখ এখানে কি হচ্ছে, আমাদের এইখান থেকে হচ্ছে যদি আমি ডাইরেক্ট হচ্ছে তোর মুম্বাই থেকে বা গুজরাট থেকে আমি কোনো একটা শিপ নিয়ে যাচ্ছি, ওই শিপটা এইখান দিয়ে আমার গলফ অফ আডেন দিয়ে গিয়ে, এইটা দিয়ে গিয়ে রেড সি দিয়ে গিয়ে ডাইরেক্ট আমি এটা দিয়ে ইউরোপে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, তাই তো? তো এই জায়গাটা হচ্ছে আমাদের ভৌগোলিক মানে মানে ওয়ার্ল্ডের ইকোনমির জন্য খুব ইম্পর্টেন্ট। এইখানে একটা রিসেন্ট খুব একটা বড় ইনসিডেন্ট ঘটেছিল। এভারগ্রিন বলে একটা জাহাজ আছে, তোদের দেখাই জাহাজটা। আটকে গেছিল। এভারগ্রিন, দাঁড়া, এভারগ্রিন ডাব্লিউ এন, এভারগ্রিন, ওটা কি শিপ? শিপ হচ্ছে তোর হচ্ছে সুয়েজ ক্যানাল, তাই তো? স্টাফ দেখাই, এই হয়েছিল একটা ঘটনা, বিশাল বড় একটা জাহাজ, এই জাহাজটার সাইজ মানে কল্পনার অতীত। ঠিক আছে, এই হচ্ছে একটা সাইজ। ঠিক আছে, আগে আগে জাহাজটা কতটা বড় সেইটা আগে আমি একটু বোঝাই, ঠিক আছে, তারপর তোরা বুঝতে পারবি যে জিনিসটা অ্যাকচুয়ালি কত বড় জাহাজ। এভার গ্রিন শিপ সাইজ কম্প্যারিজন, এই মানে এভারগ্রিন সাইজ, মানে এটা হচ্ছে একটা মালবাহী জাহাজ, তো মালবাহী জাহাজটা কত বড় সেটা ভালো করে দেখায়। দাঁড়া, কোথায় গেল? হুম, এটা কি কি নাম দেওয়া আছে রে, কিছুই তো বুঝতে পারলাম না, এটা থেকে বুঝতে পারবো কি?
এই দেখ, এইটা থেকে আমি বোঝাতে পারবো, এইটা থেকে আমি ভালো করে বোঝাতে পারবো। টাইটানিক সবাই নিশ্চয়ই দেখেছিস, তাই তো? হ্যাঁ এই স্যার। হচ্ছে টাইটানিকের সাইজ, আর এভারগ্রিনের সাইজ দেখ। টাইটানিক ছিল তখনকার যুগে সবচেয়ে বড় জাহাজ, তাই তো? আর একটা এভারগ্রিন এই যে শিপটা, এই শিপটার সাইজটা দেখ, আমি বুঝেছি কি বড় শিপ। এই শিপটা কি হয়েছিল, তোর সুয়েজ ক্যানেলে এই বরাবর পুরো আটকে গিয়েছিল, ঠিক আছে? সুয়েজ ক্যানেল বরাবর পুরো একদম এরকম ভাবে আটকে গিয়েছিল। এই জাহাজটা আটকে যাওয়ার জন্য কয়েক বিলিয়ন বিলিয়ন ডলার হচ্ছে তোর হচ্ছে আমাদের ট্রেডিং এ হচ্ছে তোর লস হয়েছিল। সুয়েজ ক্যানেল যখন হচ্ছে এখানে আটকে যায়, মানে এতটা ট্রাফিক হচ্ছে তোর, মানে মানে কতটা, মানে এইটার মধ্যে দিয়ে ব্যবসা হয় তোদের একটা আইডিয়া হয়ে যাবে। এই দেখ, এটা এই ছবিটা দেখাচ্ছি আমি, এই ছবিটাতে দেখাই যেমন। আজকে আমি গল্পের ছলে জিনিসগুলো বোঝাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই জানতে হবে, ঠিক আছে? ধর এইখানে কোথাও এক জায়গায় আটকে গেছিল, এই যে এভারগ্রিন, ঠিক আছে, এইখানটা আটকে গিয়েছিল, এই চারপাশে সমস্ত শিপ আটকে গিয়েছিল, আবার এর চারপাশে সমস্ত শিপ আটকে গিয়েছিল। বিলিয়ন বিলিয়ন ডলার হচ্ছে পুরোপুরি তোর হচ্ছে লস হয়েছিল, ঠিক আছে? তো এই সুয়েজ ক্যানেলে ওই জাহাজটাকে বার করতেই হচ্ছে কতদিন লেগে গেছিল, প্রায় 1 সপ্তাহ না কত সপ্তাহ লেগে গিয়েছিল, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা, আগে হচ্ছে এইটাকে কন্ট্রোল করতে হচ্ছে তোর আমাদের ব্রিটিশ, ঠিক আছে? ব্রিটিশ না ওই এরা কন্ট্রোল করতো। তো সেই জায়গা গ্রেট থেকে ব্রিটেন বল। গ্রেট ব্রিটেন কন্ট্রোল করতো এটাকে। হ্যাঁ রে, গ্রেট ব্রিটেন তখন কন্ট্রোল করতো আগে। তারপর হচ্ছে এটা হচ্ছে তোর ইজিপ্টের আওতায় চলে আসে, ঠিক আছে? ইজিপ্টের ম্যাক্সিমাম যে ইনকাম, ওদের অর্থনীতিটা পুরোপুরি দাঁড়িয়ে আছে কিন্তু এই পুরোপুরি এই মানে অধিকাংশ জিনিসটাই দাঁড়িয়ে আছে কিন্তু এই সুয়েজ খালের উপর, জানিস তো? এখন বর্তমানে এই সুয়েজ খালের প্যারালালি আর একটা খাল তৈরি করছে ওরা, ঠিক আছে? যাতে কোনোদিনও ভবিষ্যতে যদি এরকম একটা সমস্যা তৈরিও হয়, যাতে ওই প্যারালাল রাস্তা দিয়েও জাহাজ চলাচল করতে পারে। তো এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল একটা ইস্যু, ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল ইস্যু আমি তোদেরকে উল্লেখ করে দিলাম, ঠিক আছে, সুয়েজ চ্যানেল সম্পর্কে। আরো অনেক কিছু গল্পই আছে, বল। সুইস ক্যানেলটা ইসরায়েলে গেছিল যুদ্ধের পর। সুয়েজ ক্যানেল না না ইসরায়েলের আন্ডারে নিয়ে নিয়েছিল না বললেন, মানে হ্যাঁ, ইজিপ্টের থেকে যখন তো হয়েছিল। তখন কি হয়েছিল, যুদ্ধের সময় কিন্তু ইসরায়েল কিন্তু এই জায়গাটাকে পুরো কন্ট্রোল করে নিয়েছিল। তো সেইটা নিয়ে বিশাল বড় একটা ইস্যু হয়ে গিয়েছিল, ঠিক আছে? তারপর যখন সন্ধি হলো তখন হচ্ছে, মানে সন্ধিতে এ হলো যে ইজিপ্ট হচ্ছে ইসরায়েলের উপর অ্যাটাক করবে না, তো সেই হিসাবে তারা হচ্ছে এইটাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে? তো এইটা নিয়ে একটা বিশাল বড় ইস্যু হয়ে গেছে। তো ইসরায়েলের নিচে দেখ জর্ডান আছে, তারপরে এইখানে আমাদের আছে কি সৌদি আরব, বিশাল বড়, ঠিক আছে? তোদের দা লাইন প্রজেক্টটা একটু দেখাই, হ্যাঁ, দা লাইন আছে নাকি দেখি। না, এখানে দেখাবে না, যাক গুগল ম্যাপে দেখাচ্ছে না ছিল। সৌদি আরবের মক্কা কোথায় অবস্থিত? পশ্চিমে একদম স্যার, এই দিকটা। আর কাটসারটা স্যার উপরে উপরে তুলুন তুললাম। একটু, এই দিকটা নিচের দিকে স্যার, একটু জুম করুন নাকি মদিনার নিচে এটা হচ্ছে মক্কা। মদিনা। মক্কা কোথায় অবস্থিত? সমুদ্র ধারেই হবে স্যার, এই জায়গাগুলো একটু নিচের দিকে। ইম্পর্টেন্ট জায়গা, তোমাকে জেনে রাখতে হবে আমাদের। এই হচ্ছে মক্কা, দেখো, মক্কা, ঠিক আছে? এইখানে হচ্ছে মুসলিম কান্ট্রিদের সবচেয়ে পবিত্র স্থান আছে। মক্কা কেন বিখ্যাত? স্যার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। মক্কার আগে যে চিত্রটা ছিল, এখনের চিত্র যদি তোরা দেখিস না,
পুরো অনেক চেঞ্জ হয়ে গেছে। মক্কার যদি এই যে মসজিদের এই জায়গা চারপাশের ইনফ্রাস্ট্রাকচার যদি এখন দেখিস পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আগে যা ইনফ্রাস্ট্রাকচার ছিল। ঠিক আছে, এখানে আমি যদি লেটেস্ট একটা ইনফ্রাস্ট্রাকচার দেখাই, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, ঠিক আছে, একদম পুরো মডার্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে মক্কাটা দেখ কোথায় অবস্থিত, এটা কিন্তু সবসময় মনে রাখবি। দেখ, রেড সি এর কাছাকাছি অবস্থিত। অনেকে ভাবে যে এই দিকে অবস্থিত, এটা ভুল। ঠিক আছে, মক্কা কিন্তু এই দিকে অবস্থিত, মক্কা মদিনা সব কিন্তু এই দিকে অবস্থিত। ঠিক আছে, মনে থাকবে। স্যার। আচ্ছা, এইখানে দেখ, এইখানে হচ্ছে দুটো গরিব কান্ট্রি অবস্থিত, একটা হচ্ছে ওমান, একটা ইয়েমেন। ঠিক আছে, এশিয়া সম্পর্কে ওমান স্যার জানছি আমরা। গরিব? ঠিক আছে, সাউথ আরেবিয়ার পর ওমান আর ইয়েমেন, এই দুটো কান্ট্রি কিন্তু তোর বিখ্যাত কিসের জন্য বলতো? জলদস্যুর নাম শুনেছিস? সে তো স্যার সোমালিয়া জলদস্যু। আরে কার এটা খোলা আছে, একটু বন্ধ করো। অডিওটা একটু অফ কর। সোমালিয়াটা কোথায় অবস্থিত বুঝতে পারছিস? সোমালিয়াটা হচ্ছে কিন্তু একটা আফ্রিকান কান্ট্রি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে ইয়েমেন, এটা হচ্ছে ওমান। এবার দেখ, আমরা আরবের সম্পর্কে অনেক কিছু একটা ভুল ধারণা আছে। আরব মানে আমরা ভাবি যে পুরো আরবটাই হচ্ছে তোর আমাদের হচ্ছে ওই এর মধ্যে পড়ছে, দুবাইয়ের মধ্যে পড়ছে। তো প্রত্যেকটা জায়গা কিন্তু আলাদা আলাদা। ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই, এর মধ্যে কিন্তু দেখ পড়ছে আবুধাবি। ঠিক আছে, আমি এখানে ইন্টারেস্টিং কয়েকটা মেগা প্রজেক্ট হয়েছে, সেগুলো আমি দেখাবো, যেহেতু আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আমাদের জানা। এরপরে আছে দেখ কাতার, কাতার ইম্পর্টেন্ট একটা জায়গা। এইখানে আছে দেখ কুয়েত, কুয়েতের একটা বিশাল হিস্ট্রি হয়েছিল, কি জানিস? ইরাক আর কুয়েতের মধ্যে স্যার হ্যাঁ, যুদ্ধ হয়েছিল। ওই আমাদের এর সিনেমা বেরিয়েছিল ওই অক্ষয় কুমারের, সিনেমাটার নাম ছিল এয়ার লিফট, তাই তো? তো ওইটা হচ্ছে এই কুয়েতের ইনসিডেন্টের ওপর বেস করেই হয়েছিল। তো ইরাকের যে প্রেসিডেন্ট ছিল তখন, কে ছিল প্রেসিডেন্ট? সাদ্দাম হোসেন ছিল স্যার। সাদ্দাম হুসেন। ঠিক আছে, তো সাদ্দাম হোসেন কি করেছিল? কুয়েতে হামলা করেছিল। ঠিক আছে, তো সেই কুয়েতে হামলা করার সময় এমন অবস্থা হয়ে গেছিল যে ভারতীয়দের বাঁচানোর জন্য ভারত সরকার কি করেছিল, আমাদের মানে ওখানে যুদ্ধ হচ্ছে তখন, সেখান দিয়ে কোনো রকমই করা যাবে না। তো ওরা কি করেছিল, পুরোপুরি যত ভারতীয় আছে তাদেরকে পুরো এয়ার লিফট করেছিল। তার জন্য এয়ার ইন্ডিয়া কিন্তু বিশাল বড় একটা ভূমিকা পালন করেছিল। মানে কুয়েত থেকে যত ইন্ডিয়ান আছে বিমানে করে সমস্ত ভারতীয়দেরকে নিয়ে এসেছিল। ভারতের কিন্তু এই জিনিসটা কিন্তু বিশাল বড় একটা ইউক্রেনের ক্ষেত্রেও ওরা করেছে। তো সেই জিনিসটা আমরা দেখব। আগে আমরা দুবাই কয়েকটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আমরা দেখি। সবচেয়ে বেশি পুরনো যে আকর্ষক প্রজেক্ট, যেটা একমাত্র ওয়ার্ল্ডের একমাত্র 5 স্টার হোটেল, কি বলতো? বলতে পারবি কেউ? বুর্জ আল খলিফার কথা বলছেন নাকি স্যার? ওয়ার্ল্ডের একমাত্র 5 স্টার হোটেল জানিস? দেখাই কোথায় আছে হোটেলটা। দাঁড়া দাঁড়া, কোথায় গেল? স্ক্রিনটা আসতে একটু টাইম লাগছে, নেটটা স্লো আছে, সেই জন্য স্ক্রিনটা আসতে একটু টাইম লাগছে। স্ক্রিনটা এবার ফ্রেশ এসছে। এই দেখ, দুবাইতে বিভিন্ন ধরনের প্রজেক্ট হচ্ছে। এই প্রজেক্টগুলো কি প্রজেক্ট বলতো?
সমুদ্রের ওপরে হচ্ছে সমুদ্র থেকে বালি নিয়ে এসে সেই জায়গায় হচ্ছে ফেলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার বানানো হচ্ছে। এটা কিন্তু পুরোপুরি সমুদ্রের ওপর হচ্ছে তোর স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এই ধরনের স্ট্রাকচার, অনেকগুলো স্ট্রাকচার তৈরি করেছে দুবাই, ঠিক আছে। এই ধরনের ট্রি, এগুলো হচ্ছে তোর আমাদের থেকে দেখা যায়, ঠিক আছে। এইখানে একটা আছে দেখ, স্ক্রিনটা হচ্ছে না। স্যার এমনি গুগল ম্যাপ থেকে দেখলে পরে ল্যাগটা কম হবে। এই 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 জিনিসটা দেখেছিস কি? এই ছবি দেখেছিলাম। এইটা হচ্ছে আমাদের একমাত্র 7 স্টার। এটা তো স্যার শুনেছি নাকি সমুদ্রে ভাসমান। ঠিক আছে, ওইটা কোথায় অবস্থিত সেটাই তোদের দেখাচ্ছি। এটা হচ্ছে একমাত্র 7 স্টার হোটেল, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে, বুর্জ আল আরব, ঠিক আছে। বিশাল বড় হোটেল, এটা হচ্ছে তো তৈরি হয়েছিল এইখানের মধ্যে। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তারপরে বুর্জ খালিফা কোথায় অবস্থিত দেখ, বুর্জ খালিফা হচ্ছে আমাদের দেখাই, এই হচ্ছে আমার এয়ারপোর্ট, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এর কাছাকাছি এই দিকে কোথায় থাকার কথা বুর্জ খালিফা। দুবাই তো এই যে এইখানটা আছে, এইখানটা থাকার কথা। এই দেখ বুর্জ খালিফা, ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট বিল্ডিং, তাই তো। স্ক্রিনটা আবছা আসছে সেই জন্য তোদের দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে বুর্জ খালিফা, তাই তো, ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট বিল্ডিং। স্যার বুর্জ আল আরবে স্যার 97,000 টাকা দেখাচ্ছে স্যার রুম বুকিং। হুম, 97,000 টাকা দেখাচ্ছে স্যার একটা রুম বুকিং করতে গেলে। সে তো আছেই, ঠিক আছে। তো যাক, ইম্পর্টেন্ট এই স্ট্রাকচার গুলো একটু দেখবি তোরা, গুগল ম্যাপ যখন ঘাটবি না, এখানে দেখবি পুরো আরবের পুরো জায়গায় না মাটি জমা করে না। এইখানে আর একটা জিনিস আইল্যান্ড আছে, দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড বলে, এই একটা জায়গা এটা তৈরি করেছে, যেখানে দেখ যে আইসল্যান্ডটা হচ্ছে পুরোপুরি ওয়ার্ল্ডের ম্যাপ টাইপের বানিয়েছে। দেখ ভালো করে দেখ, আইসল্যান্ডটাকে এমন ভাবে এরা বানিয়েছে যেন ওয়ার্ল্ডের একটা ম্যাপ টাইপের বানিয়েছে, তাই না। এই একটা আইসল্যান্ড কিন্তু দুবাই বানিয়েছে, ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, ঠিক আছে। তো এইখানের এই জিনিসগুলো মোটামুটি স্যার তোরা দেশগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া হলো। আমি জিনিসগুলোকে জাস্ট গল্পের ছলে তোদের বোঝাচ্ছি, যাতে তোরা দেশগুলো সম্পর্কে চিনিস, একটা বেসিক যাতে নলেজ থাকে দেশগুলো সম্পর্কে, যে কোন দেশটা কিরকম, সেটা আমাদেরকে একটু বেসিক নলেজ থাকা দরকার। জিও পলিটিক্সটাকে একটু আমাদেরকে বুঝতে হবে। এবার এইখানে আসি, আমাদের ইউক্রেন আর রাশিয়ার মধ্যে কনফ্লিক্ট। এই হচ্ছে আমার রাশিয়া, তাই তো, ভালো করে দেখ, এই হচ্ছে আমার রাশিয়া, আর এই হচ্ছে আমাদের ইউক্রেন। রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো। মস্কো। মস্কো কোথায় অবস্থিত? মস্কো এইখানে অবস্থিত, ইউক্রেন থেকে কিন্তু বেশি, ঠিক আছে। রাশিয়ার মিত্র দেশ হচ্ছে বেলারুস, এটা মনে রাখবি, রাশিয়ার মিত্র দেশ হচ্ছে বেলারুস। ইউক্রেন হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি, ঠিক আছে। ইউক্রেন হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি এবং অন্যতম গরিব কান্ট্রি ইউরোপের মধ্যে। কি বললাম, ব্যাপারটা বললাম, ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি কিন্তু অন্যতম গরিব কান্ট্রিও, এটা আমাদেরকে মনে রাখতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি কে, প্রধানমন্ত্রী কে? ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের কোন? ভ্লাদিমির জেলেনস্কি তো আছে স্যার। হ্যাঁ, জেলেনস্কি। 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 তো এই যুদ্ধের কনফ্লিক্টটা শুরু হলোটা কেন? এর মাঝে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল যে জিনিসটা, সেটাকে বলা হয় ন্যাটো।
ন্যাটো। স্যার ইউক্রেন স্যার ইউএসএসআর এর আন্ডারেই ছিল প্রথমে। হ্যাঁ, ঘটনাটা বলি, আগে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, তখন এই যে আমরা আজকে রাশিয়াটাকে দেখি, এই রাশিয়া কিন্তু এইটুকুনি ছিল না। রাশিয়া ছিল তখন সোভিয়েত ইউনিয়ন। তখন এই ইউক্রেন, তারপর হচ্ছে এই যে এদিকে কাজাকিস্তান, একদম আফগানিস্তান পর্যন্ত হচ্ছে তোর, মঙ্গোলিয়া, আফগানিস্তান পর্যন্ত হচ্ছে তোর রাশিয়ার বিস্তৃতি ছিল। তখন ওকে বলা হতো একেবারে, কি বলা হতো, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন বলা হতো। ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন। বিশাল বড় জায়গা নিয়ে এই জায়গাগুলো, সমস্ত জায়গাগুলো হচ্ছে তোর সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল। ঘটনাটা ঘটছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন ঘটনা ঘটে, তখন হচ্ছে আমেরিকা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাটমিক বম্ব টেস্ট করে, তাই তো? সেটা হচ্ছে তোর হিরোশিমা নাগাসাকিতে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। কিন্তু তার আগে পর্যন্ত আমেরিকা আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন কিন্তু ছিল মিত্র দেশ, তাই তো? যারা জার্মানির এগেনস্টে অর্থাৎ হিটলারের এগেনস্টে যুদ্ধ করছিল। তো এমন কি হলো যে রাশিয়া আর এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। দেখ, আমেরিকার হাতে এমন একটা অস্ত্র চলে এলো যেটা হচ্ছে অ্যাটমিক বম্ব, যেটার হচ্ছে তুলনা কোনোভাবেই কিছু করা যায় না। এমন একটা অস্ত্র যে দিয়ে পুরো গোটা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করা যায়, তাই তো? গোটা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করা যায়, মানে আমি একটা বোম ফেলে পুরো একটা শহরকে পুরো ধ্বংস করে দিতে পারি। তার মানে আমাকে নিশ্চয়ই সবাই ভয় পেয়ে চলবে। অবশ্যই আমেরিকা তখন সেই পাওয়ারটাই অনুভব করছিল। ঠিক আছে? তখন কি হয়েছিল, একজন স্পাই, রাশিয়ান স্পাই, মানে আমেরিকার ওই অটোমিক প্রজেক্টের মধ্যেই কাজ করত। সে কি করলো, কিসের মধ্যে দিয়ে পুরো পুরো অটোমিকের এই যে বোমের যে এটা ফর্মুলা যে এগুলো, সেগুলো কিসের মধ্যে দিয়ে নিয়ে গেছিল জানিস লুকিয়ে? একটা দেশলাই খামের মধ্যে দিয়ে সব নিয়ে গেছিল। একটা দেশলাই খামের ভেতরে সমস্ত কিছু তথ্য এত ছোট ছোট করে মাইক্রোস্কোপিক করে পুরো ডিটেলস তথ্য সমস্ত কিছু নিয়ে গিয়ে দিয়ে দিয়েছিল কাদেরকে? সোভিয়েত ইউনিয়নকে। সোভিয়েত ইউনিয়ন তারপর নিজেরা টেস্ট করে তারপরে তারা অটোমিক পাওয়ারে এনার্জি হয়ে যায়। তার মানে তখন ছিল দুটো মাত্র দেশ যারা হচ্ছে অটোমিক এনার্জিতে সবচেয়ে শক্তি ছিল, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তারপর থেকেই শুরু হয় কি যুদ্ধ, যেটাকে আমরা বলি কোল্ড ওয়ার, তাই তো? কোল্ড ওয়ারের যুদ্ধ নিশ্চয়ই নাম শুনেছিস, তাই তো? হ্যাঁ স্যার। শুনেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো কোল্ড ওয়ারের সময় কি হলো, মানে আমাদের আমেরিকা আর হচ্ছে রাশিয়া এদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট বিভিন্ন সেক্টরেতে শুরু হলো। কোল্ড ওয়ার মানে কিন্তু কোনো ডাইরেক্ট যুদ্ধ নয়, এক কথায় বলতে গেলে ইনডাইরেক্টলি কম্পিটিশন, কে আগে থাকবে। সবচেয়ে বেশি কোল্ড ওয়ারের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে স্পেস ফিল্ডে। স্পেস ফিল্ডে কে সবচেয়ে আগে যেতে পারে? কে স্পেস ফিল্ডে সবচেয়ে আগে গিয়েছিল বলতো? রাশিয়া সোভিয়েত না ইউনিয়ন। আমেরিকা? রাশিয়া স্যার। রাশিয়া। রাশিয়া। কি যানটা কি ছিল, স্পুটনিক না? স্পুটনিক 1। স্পুটনিক 1। তো রাশিয়া হচ্ছে একের পর এক স্পেস প্রোগ্রাম শুরু করলো, যেটা আমেরিকাকে বিশাল বড় চাপে ফেলে দিল। ঠিক আছে? তারপরে হচ্ছে আমেরিকা যত টেস্ট করছে সমস্ত ফেল হয়ে যাচ্ছে, অথচ রাশিয়া হু হু করে এগিয়ে যাচ্ছিল। আলটিমেটলি আমেরিকা কি করলো, তোর অ্যাপোলো থ্রু দিয়ে হচ্ছে অ্যাপোলো মিশনের থ্রু দিয়ে প্রথম চাঁদে পদার্পণ করলো, যেটা রাশিয়া করে উঠতে পারেনি। কিন্তু স্পেসের প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু স্পেসে কিন্তু প্রথম মানুষ পাঠানোর রেকর্ডও কিন্তু রাশিয়ার দিকে আছে। রাশিয়া হচ্ছে একটা একটা কুকুরকে পাঠিয়েছিল স্পেসে, কি নাম বলতো কুকুরটা? লাইকা ছিল স্যার। লাইকা। লাইকা। ঠিক আছে? প্রথম হচ্ছে তোর অন্তরিক্ষে গিয়েছিল লাইকা, সে গিয়েও ফিরে এসেছিল। ঠিক আছে? তো এরকম কম্পিটিশন চলতো, চলতে চলতে এবার ইন্টারনালি হচ্ছে দুজনের মধ্যে কনফ্লিক্ট হতো। ইন্টারনালি দুজনের মধ্যে কনফ্লিক্ট সমস্ত কিছুতেই লেগে থাকতো। একটা ছিল এদের হচ্ছে ইউএসএসআর এর তোর যে গোয়েন্দা সংস্থা,
আর হচ্ছে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তাদের মধ্যে কম্পিটিশন সবসময় লেগে থাকে। ইউএসএসআর কিন্তু এই দিকে আমাদের ইন্ডিয়াকে কিন্তু বিশাল বড় সাপোর্ট করেছিল তোর আমাদের যুদ্ধের সময়, ঠিক আছে। বিভিন্ন যে যুদ্ধে পাকিস্তান, তারপরে হচ্ছে তোর এর সাথে যখন যুদ্ধ হয়, পাকিস্তানের সময় যখন আমাদের একটা মাঝে ওই একবার যুদ্ধ হয়েছিল 70s এর সময়, সেই সময় যুদ্ধে কিন্তু মানে আমেরিকা কিন্তু পাকিস্তানকে ফুল সাপোর্ট করতে শুরু করে। তখন কিন্তু হচ্ছে আমেরিকার যুদ্ধ জাহাজ পাকিস্তানের কাছাকাছি চলেও এসেছিল, মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল একমাত্র ইউএসএসআর। তারা যদি না থাকতো, মানে ওই তোর ওই ইয়ের সময় মুক্তিযুদ্ধরে আমাদের যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, ওই সময়টা কিন্তু বিশাল বড় একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। তো এই হলো, তারপরে আস্তে আস্তে কি হলো, ইন্টারনাল এদের মধ্যে ডিস্টারবেন্স হতে হতে 80s আর 90s এর মধ্যে এই ইউএসএসআর কি হয়ে গেল, পুরোপুরি ভেঙে গেল, ঠিক আছে। ইউএসএসআর পুরোটা ভেঙে গিয়ে বিভিন্ন স্বাধীন রাষ্ট্র হয়ে গেল। ইউক্রেন, ঠিক আছে, জর্জিয়া, আজবাকিস্তান, এইগুলো এই আমাদের আর্মেনিয়ান, এইগুলো সব হচ্ছে আলাদা হয়ে গেল, হয়ে এই জায়গাটা এখন পড়ে রইল রাশিয়া। তো এখন দেখ, ইউক্রেন কিন্তু আগে ছিল আমার এইখানকার দেশ ইউএসএসআর, তারা কি হলো পরবর্তীকালে ইউরোপ ইউনিয়নের পার্ট হয়ে গেল, ঠিক আছে। এখন ইউক্রেন কি করেছিল, এবার ন্যাটো যে সংস্থা, সেটা হচ্ছে একটা সংস্থা, মানে একটা মিলিটারি অর্গানাইজেশন, যেটার হচ্ছে মেনে আছে হচ্ছে তোর আমেরিকা আছে, যেটার মেনে হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট আছে, তার মধ্যে আছে হচ্ছে ব্রিটেন আছে, ঠিক আছে, ফ্রান্স আছে, ইটালি আছে। এরা কি করেছে, গ্রুপ অফ অর্গানাইজেশন তৈরি, মিলিটারি অর্গানাইজেশন, যেটা থ্রু দিয়ে তারা হচ্ছে একটা এগ্রিমেন্ট করেছে যে তোমার শত্রু মানে আমার শত্রু, তোমার দেশের উপর কেউ হামলা করছে মানে আমি সেটা ধরে নেব আমার দেশের উপর হামলা করছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? জিনিসটা কি, ন্যাটোর মেম্বার কিন্তু এখানে টার্কিও আছে, ন্যাটোর মেম্বার, ঠিক আছে। তোমার কান্ট্রির ওপর যদি হামলা করে, সেই জন্য আমিও হামলা করব, ঠিক আছে। তো সেই জন্যই দেখবি যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যখন হচ্ছে তোর ওই সাদ্দাম হোসেন যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যখন অ্যাটাক করে, তখন আফগানিস্তানে শুধুমাত্র আমেরিকা কিন্তু অ্যাটাক করেনি, আফগানিস্তানে পুরো অপারেশন চালিয়েছিল কিন্তু এই ন্যাটো মেম্বাররা। সেই জন্য দেখবি বিভিন্ন আফগানিস্তানের অনেক টেরোরিস্টরা দেখবি লন্ডনে, ব্রিটেনেও কিন্তু অনেক অ্যাটাক করেছে, ঠিক আছে। সাদ্দাম হোসেন কোথায় স্যার? এই সাদ্দাম হোসেন বলছে ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন। তো এখন এই ইউক্রেন কি চাইছে, ইউক্রেন চাইছে যে আমরাও ন্যাটোর মেম্বার হব, ঠিক আছে। এখন দেখ ভালো করে একটা জিনিস ভেবে দেখ, রাশিয়ার কিন্তু চারপাশে এখানে এই যে পোল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, এরা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো এই যে জায়গাটা, ইউক্রেন যদি আজকে রাশিয়ার এই ন্যাটোর মেম্বারশিপ হয়ে যায়, তাহলে একটা জিনিস কি ভালো করে ভেবে দেখছিস, আমেরিকা কিন্তু এদের দেশটা পুরোপুরি ইউজ করতে পারবে রাশিয়ার বিরুদ্ধে, তাই নাকি? ন্যাটোর মেম্বার হওয়ার মানে হচ্ছে যে আমি পুরোপুরি তোমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আমার দেশে তোমার মিলিটারি রাখবে যাতে আমার দেশকে প্রোটেকশন করে। তাহলে রাশিয়ার কাছাকাছি পুরো আমেরিকান যত মিলিটারি আছে পুরোপুরি এইখানে এন্ট্রি নিয়ে নিতে পারতো, সেটা রাশিয়া কোনো মতেই হতে দেয়নি, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ইউক্রেন যেহেতু তার পুরনো ছিল, তারা পুরনো জায়গাও ফিরে যেতে চাইছে, কিন্তু সবচেয়ে মেন কারণ হচ্ছে এইটাই, যেটার মেন সমস্যা ছিল ন্যাটো নিয়ে, ঠিক আছে। এখন সেই ইস্যুটা বেড়ে গিয়ে এখন কমে গিয়ে এখন হচ্ছে তোর ইউক্রেনকে দখলের চেষ্টা একটা চলছে। তো সেই জন্যই হচ্ছে ইউক্রেনকে কি করলো, ইনভেড করার চেষ্টা করলো রাশিয়া। রাশিয়া এই দিক থেকে রাস্তের এই দিকের পুরো ইস্টের ইউক্রেনটাকে পুরো অ্যাটাক করতে শুরু করলো। এইদিকে বেলারুস হচ্ছে রাশিয়ার বন্ধু, বেলারুসও রাশিয়াকে হেল্প করতে থাকলো। অন্যদিকে তোর পোল্যান্ডের থ্রু দিয়ে বিভিন্ন সোভিয়েত বিভিন্ন থ্রু দিয়ে হচ্ছে আমেরিকা হচ্ছে ইউক্রেনকে মিলিটারি সাপ্লাই করছে। এখনো পর্যন্ত যুদ্ধ চলছে, ভাব এত বড় একটা দেশ এইটুকুন একটা দেশকে এখনো পর্যন্ত হারাতে পারছে না, ঠিক আছে। এমন অনেক জিনিস আছে মানে যেটা হচ্ছে অবাকের বিষয়, এই যে ব্যাকআপ শাট অফ মানে আমেরিকা অ্যাকচুয়ালি রাশিয়ার সাথে যেটা যুদ্ধ করছে, নিলে
মিলিটারি দিয়ে যুদ্ধ কিন্তু করছে না, এখানে যুদ্ধটা চলছে পুরোপুরি মানে ব্যাকআপ থেকে ইউক্রেনকে, মানে আলটিমেটলি কিন্তু মরছে ইউরোপের লোকেরা আর রাশিয়ার লোকেরা। আমেরিকা কিন্তু এখানে পুরোপুরি নিজেকে একটা ডমিনেটিং করার চেষ্টা করছে, ঠিক আছে। অনেক কিছু জিও পলিটিক্সের ব্যাপার এখানে থেকে যাচ্ছে। কি তোদেরকে বলি, ডলারের জন্য আমেরিকা পুরো ওয়ার্ল্ডকে কিভাবে ডমিনেট করে দেয়। তো যখন জাতিসংঘ তৈরি হয়েছিল তখন দুটো প্রস্তাবনা এসেছিল যে গোটা ওয়ার্ল্ডের জন্য একটা ফিক্সড কারেন্সি থাকবে। বিভিন্ন দেশের সাথে ট্রেডিং করার ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, তো একটা প্রস্তাবনা হয়েছিল যে এমন একটা কারেন্সি তৈরি করা হোক, একটা ইউনিভার্সাল কারেন্সি, যেটা হচ্ছে সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে। আমেরিকা সেখানে কি করলো, নিজেকে ডমিনেট করে, তখন জাতিসংঘের একটা বিশাল বড় মেম্বার, সবার সাপোর্ট টাপোর্ট নিয়ে তখন ডলারকে কিন্তু, যেহেতু স্টেবল একটা ইকোনমি ছিল, ওরা অনেক উন্নত ছিল, ওদের ডলারটাকে হচ্ছে তোর ইউনিভার্সাল কারেন্সি হিসাবে স্বীকৃতি করে নিল। এবার দেখ, আমি যখন বিদেশে কোনো কিছু জিনিস কিনবো, ধর আমি আমেরিকা থেকে কোনো কিছু জিনিস কিনবো, ঠিক আছে, তাহলে আমাকে তাকে কিসে পে করতে হবে? ডলারে পে করতে হবে আমার, কারণ আমার ইন্ডিয়ান রুপিস তো সে নেবে না, তাই তো। তাহলে আমাকে ইন্ডিয়ান রুপিসকে আগে ডলারে কনভার্ট করতে হবে। শুধু আমেরিকায় কেন, আমি যে কোনো দেশকে যদি করতে চাই, ধর পাকিস্তানকে কোনো একটা জিনিস দিতে যাচ্ছি, কথা বলছি, তাহলে পাকিস্তান তো ইন্ডিয়ার টাকা নেবে না, আর ইন্ডিয়া পাকিস্তানের টাকা কনভার্ট করে দেবে না। তো ইন্ডিয়া কি করবে, প্রথমে হচ্ছে সে নিজের টাকাটাকে ডলারে কনভার্ট করবে, কারণ ডলার হচ্ছে একটা স্টেবল কারেন্সি। ডলারটা হচ্ছে পাকিস্তানকে দেবে, তবে পাকিস্তান সেই জিনিসটা নিতে পারে। এবার যার কাছে যত এই ডলার কারেন্সি রিজার্ভ থাকবে, সে কিন্তু তত ইকোনমিক্যালি স্টেবল। ব্যাপারটা বোঝাতে পারলাম? ব্যাপারটা বুঝতে পারলি? যার কাছে এই ডলারটা যত বেশি থাকবে, সে কিন্তু ইকোনমিক্যালি অনেক স্টেবল। মানে কি, আমি বিদেশ থেকে কোনো কিছু পণ্য কেনার জন্য আমার ডলারটাই সবচেয়ে বেশি ডমিনেট করছে। তো সেই জন্য আমি ওই যা কিছু কিনতে হলো, আমি ডলার আমার যে ব্যাংকে আছে সেইখান থেকে আমি নিয়ে নিলাম, ইউএস ডলার আমার কেনা আছে, আমি সেখান থেকে নিয়ে নিলাম। রাশিয়া যখন যুদ্ধ শুরু করলো, আমেরিকা কি করলো, এবার রাশিয়ারও অনেক ডলার, কয়েক বিলিয়ন ডলার হচ্ছে তোর তার ব্যাংকে পড়েছিল, সেটা ইউএস কারেন্সি। রাশিয়ার উপর কি করলো, পুরো ওই ডলার গুলোকে পুরো স্যাংশন করে দিল, মানে কয়েক বিলিয়ন, মানে 500 বিলিয়ন না কত, আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই, পুরো ডলারটাকে পুরোপুরি সিজ করে দিল। তার মানে বুঝতে পারছিস আমেরিকার পাওয়ারটা কোথায়। তার মানে রাশিয়া কিন্তু ওই টাকাটা আর ইউজ করতে পারবে না, ডলারের ক্ষমতাটা কোথায় বুঝতে পারছিস। যখনই রাশিয়ার ওপর এই জিনিসটা আঘাত আসলো, তখন কিন্তু সমস্ত দেশ বুঝতে পারলো যে ডলারকে কিন্তু ডমিনেশনে আর রাখা যাবে না। আমেরিকা কিন্তু চাইলেই যে কোনো দেশের অর্থনীতিকে কিন্তু সিজ করে দিতে পারে। বোঝা গেল জিনিসটা? সেই জন্য স্যার ইউপিআই টা তো ওরা এখন করে নিয়েছে, অ্যাডপ্ট করে নিয়েছে। তো স্যার, ওই ডলারের জন্যই ভারত এখন চেষ্টা করছে ইন্ডিয়ান রুপিসকে বিভিন্ন দেশের সাথে, এখন যেটা ট্রেডিং এর চেষ্টা চলছে, যে বিভিন্ন দেশের সাথে আমরা ইন্ডিয়ান রুপিস কারেন্সিতে ট্রেড করি, ঠিক আছে। মানে ধর আরবের সাথে ধর কথা আমার ইন্ডিয়ান মার্কেটে অনেক বড় বাজার, আমি আরবের সাথে করলাম যে তুমি ইন্ডিয়ান রুপিসে কেনো, কারণ আরবকেও তো ধর চাল কিনতে হবে, আরবের তো চাল হয় না, ওদের ওখানে চাল হয় না, তাহলে আরবকে তো চাল দরকার, তো সে চাল কিনবে কোথা থেকে? ভারত থেকে। এবার আমার ধর তেল দরকার, আমি আরব থেকে তেল কিনলাম, তাকে আমি ইন্ডিয়ান রুপি দিলাম, ওই ইন্ডিয়ান রুপি দিয়ে আমার কাছ থেকে চাল কিনল। ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে। তো এই জিনিসটা তখনই সম্ভব যখন হচ্ছে তুই একটা ডমিনেটিং পাওয়ারের মধ্যে থাকবি ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে। সেই জন্য ইন্ডিয়া সবসময় বিদেশ নীতিতে চেষ্টা করছে ডমিনেটিং করার। এখন চাইনিজ যে কারেন্সি আছে সেইটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, চাইনিজ কারেন্সি কিন্তু এখন অনেকেই ইউজ করা শুরু করে দিচ্ছে, ঠিক আছে। সেই দিকে এবার আমরা একটু ইন্ডিয়ার ম্যাপ সম্পর্কে একটু দেখি।
একদম ভালো করে দেখ, সবচেয়ে সাউথের স্টেট কি আছে? কেরালা। তামিলনাড়ু আছে, তামিলনাড়ু স্যার, কেরল কোথায়? তামিলনাড়ু, হ্যাঁ, সবচেয়ে এতে আছে তামিলনাড়ু, তারপরে আছে কেরালা। সাউথে যে স্টেট গুলো আছে, সাউথ থেকে যদি আমরা ভাবি, তামিলনাড়ু আছে, কেরালা আছে, তাই তো? তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। কেরালার তিরুবনন্তপুরম। কোথায় অবস্থিত? দেখ এইখানে অবস্থিত, ঠিক আছে? লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? এই দেখ এইখানে। আমি এর আগে প্রশ্ন করেছিলাম না, লাক্ষাদ্বীপ। মালদ্বীপ কোথায় অবস্থিত? এইখানে দেখ, যেই কনফ্লিক্টটা শুরু হয়েছিল মালদ্বীপের সাথে। তো দেখ, মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ এই দুটো কিন্তু জিওগ্রাফিক্যালি অনেকটা সিমিলার জায়গা, ঠিক আছে? জিওগ্রাফিক্যালি যদি আমরা দেখি, অনেকটা সিমিলার জায়গা আছে, দুটোর মধ্যে অনেক সিমিলারিটি আছে। দেখ ছবিগুলো আসছে না কেন? একটা লাক্ষাদ্বীপের একটা সিন দেখায়, এ দেখ, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ, দেখ এই হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে? তো ভারত সরকার চেষ্টা করছে এই লাক্ষাদ্বীপকে মালদ্বীপের মতো ট্যুরিজম হাব করার জন্য। এতদিন করা হয়নি কেন? তার পিছনে একটা উদ্দেশ্য ছিল যে লাক্ষাদ্বীপে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে একটা প্রাইভেসি, বা তাদের ক্ষেত্রে যে যে আমাদের মানে ওই বলতে গেলে একটা এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট, সেটা একটা বিশাল বড় একটা ইস্যু ছিল, ঠিক আছে? তো আস্তে আস্তে ভারত তার নিজস্ব নীতি চেঞ্জ করছে। তো এই হচ্ছে আমার লাক্ষাদ্বীপ, ঠিক আছে? এইখানে এখন ভারত ভালো রকম ভাবে ইনভেস্ট করে এই জায়গাটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। তামিলনাড়ু ঠিক নিচেই আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এখানে একটা বিশাল বড় ইস্যু হয়েছিল, কি বলতো? শ্রীলঙ্কা দেনায় জর্জরিত হয়ে গেছিল, কেন বলতো? যেখান থেকে ভারত শ্রীলঙ্কাকে বার করে নিয়েছে, কেন বলতো? এবং কার সাথে হয়েছিল জিনিসটা? চায়না, চায়নার সাথে চায়নার শ্রীলঙ্কার সাথে, স্যার। তাই তো? চায়না তার হচ্ছে, ওর আছে একটা প্রজেক্ট নিয়েছে, কি প্রজেক্টটার নাম জানিস? হাম্বানটোটা বন্দর। হাম্বানটোটা বন্দরে। কিন্তু চায়না কি চাইছে? বিভিন্ন দেশকে হচ্ছে লোন দিচ্ছে, ঠিক আছে? বিভিন্ন দেশকে লোন দিচ্ছে, লোনের লোভ দেখিয়ে তাদেরকে বলছে যে আমরা তোমাদের জায়গাতে তোমাদেরকে আমরা লোন দিচ্ছি, তোমরা তোমাদের দেশকে ডেভেলপ করো, ঠিক আছে? কিন্তু শর্ত একটাই, যা কিছু ইনফ্রাস্ট্রাকচার হবে সেটা কিন্তু চাইনিজ কোম্পানিই করবে। মানে দেখ, ইনডাইরেক্টলি চায়না কিরকম করছে, সে তোমাকে লোন দিচ্ছে, সেই লোনের যে টাকাটা আছে সেটা চাইনিজ কোম্পানিকে দিয়ে করাচ্ছে, তার মানে কি ডাইরেক্টলি কিন্তু চাইনিজ কোম্পানিরই বেনিফিট, মানে চায়নারই বেনিফিট হচ্ছে, অথচ তোকে কিন্তু সেই লোনটা শোধ করতে হচ্ছে। এবার শ্রীলঙ্কাকে কিন্তু প্রথম হচ্ছে অফার দিয়েছিল কে? ভারতকে। ভারত কিন্তু এই হাম্বানটোটা বিমানবন্দর যেটা, ঠিক আছে, সেইটা করতে কিন্তু নারাজ হয়ে গেছিল। তারা জিওপলিটিক্যাল জায়গাটা বুঝেছিল, কিন্তু চাইনিজ কিন্তু তাকে হচ্ছে তোর লোভ দেখিয়ে এদেরকে সেই বিমানবন্দরটা তৈরি করিয়ে দেয়। কিন্তু সেই বিমানবন্দরটা পুরোপুরি ইন্টারন্যাশনাল একটা বিমানবন্দর করে, কিন্তু সেই জায়গা থেকে পুরোপুরি জায়গাটা ফেল হয়ে যায়। তো শ্রীলঙ্কা কি হয়, বিশাল বড় একটা দেনার মধ্যে চলে আসে। শ্রীলঙ্কার শেষে এমন অবস্থা তৈরি হয় যে তাদের বিদেশি মুদ্রা ভান্ডার পুরোপুরি শেষ হয়ে যায়, যেটা আমি ইউএস ডলার যেটা বলছিলাম, যেটাকে আমরা বলি বিদেশি মুদ্রা ভান্ডার, সেটা শেষ হয়ে যায়। শ্রীলঙ্কার যে রাজা ছিল সে, তারপরে শ্রীলঙ্কায় হচ্ছে তোর গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, সেখান থেকে শ্রীলঙ্কার রাজা পালিয়ে আসে, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা এখন নতুন সরকার আছে। এটা একটা শ্রীলঙ্কার বিষয় আছে। এইখানে আছে ভারতের জিও পলিটিক্যাল একটা খুব ইম্পর্টেন্ট, ভারত যেটা করার চেষ্টা করছে, এই হচ্ছে এইটা কি জায়গাটার নাম কি? আন্দামান আন্দামান আর নিকোবর নিকোবর আইল্যান্ড। আইল্যান্ড। এই ওপরের যে জায়গাটা আছে এটাকে বলা হয় আন্দামান, আর এই নিচের যে জায়গাটা আছে সেটা হচ্ছে নিকোবর আইল্যান্ড। আন্দামান জায়গাটা কিন্তু পুরোপুরি ট্যুরিস্টদের জন্য ওপেন আছে, কিন্তু নিকোবর যে দ্বীপপুঞ্জটা আছে সেটা হচ্ছে পুরোপুরি ভারতীয় মিলিটারি আন্ডারে আছে, এইখানে কিন্তু তুই ট্যুরিস্টরা যেতে পারে না, ঠিক আছে? এইখানে হচ্ছে একটা প্রণালী আছে, ঠিক আছে? এই যে প্রণালীটা,
যেটা হচ্ছে তোর সিঙ্গাপুরের থ্রু দিয়ে যাচ্ছি, এই জায়গাটাকে খুব ভালো করে লক্ষ্য কর। এই যে এই প্রণালীর এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য কর। চায়নার এইখান থেকে যত মাল এই প্রণালীর থ্রু দিয়ে সিঙ্গাপুরের এই পাশ দিয়ে গিয়ে এই জায়গা দিয়ে হয়ে ভারত মহাসাগর দিয়ে হয়ে আরবের মধ্যে দিয়ে ইউরোপে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের মিলিটারিলি ভাবে মানে এই জায়গাটা ডমিনেটিং করার চায়না খুব চেষ্টা করছে। এই যে জায়গাটাকে ডমিনেটিং করার মালাক্কা প্রণালী, যেটাকে বলা হয় মালাক্কা প্রণালী, ঠিক আছে, এই জায়গাটাকে পুরো ডমিনেটিং করার চেষ্টা করছে, কিন্তু ভারত সেটা করতে দিচ্ছে না। ভারত এই জায়গাটাকে ফুল ডমিনেট করার চেষ্টায় আছে। যত আমাদের মিসাইল টেস্ট হয় দেখবি আমাদের কোথা থেকে হয়, উড়িষ্যার এখানে একটা দ্বীপ আছে যেটাকে বলা হয় এপিজে আব্দুল কালাম দ্বীপ, ঠিক আছে। সেই দ্বীপ থেকে যত ব্রাহ্মস যে মিসাইল আছে সমস্ত ফায়ার লঞ্চ করা হয় এই জায়গাতে। যত মিসাইল ব্রাহ্মস মিসাইল নিয়ে আমি একদিন গল্প বলবো, ঠিক আছে। আমি আগে আমাদের কি কি রাজ্য আছে আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেগুলো আমরা আগে একটু দেখি। তো এই হচ্ছে আমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে হচ্ছে পুরোপুরি এটা হচ্ছে কেন্দ্রশাসিত জায়গা, লাক্ষাদ্বীপও কিন্তু পুরোপুরি কেন্দ্রশাসিত এলাকা, ঠিক আছে। এইখানে একটা দ্বীপপুঞ্জ আছে যে জায়গাটা হচ্ছে পুরোপুরি তোর মানে আন্দামান নিকোবরের যারা হচ্ছে আদিবাসী তাদের জন্য পুরোপুরি সংরক্ষিত। সেখানে এখনো পর্যন্ত নতুন সভ্যতা পৌঁছাতে পারেনি, ঠিক আছে। সেটা একদিন একটা গল্প দেখাবো তোদের, শুনলে তোরা খুব ইন্টারেস্টিং হবি, এখন সময় নেই। তো দেখ তামিলনাড়ু হয়ে গেল, কেরালার তাহলে তিরুবনন্তপুরম হলো, তামিলনাড়ুর কি এলো চেন্নাই, তাই তো। তামিলনাড়ুর ঠিক ওপরেই দেখ দুটো রাজ্য আছে, একটা হচ্ছে কর্ণাটক একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তাই তো। তারপরে দেখ এইদিকে আছে গোয়া, কর্ণাটকের পাশে আছে গোয়া, আর এইটা হচ্ছে মহারাষ্ট্র, তাই তো। মুম্বাই এখানে অবস্থিত, পুনে এখানে অবস্থিত। আগে অন্ধ্রপ্রদেশ এই পুরো জায়গাটা জুড়ে ছিল, এখন কিন্তু অন্ধ্রপ্রদেশ ভেঙে গিয়ে দুটো রাজ্য হয়ে গেছে, একটা হচ্ছে তেলেঙ্গানা হয়ে গেছে, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটা মনে রাখতে হবে। তাহলে মহারাষ্ট্র এইটা হলো। তারপরে আসছে মধ্যপ্রদেশ, মাঝখানে ভারতের ঠিক মাঝখানে আছে মধ্যপ্রদেশ। আগে এই মধ্যপ্রদেশ আর এখানে আছে দেখ ছত্তিশগড়, এই মধ্যপ্রদেশ ছত্তিশগড় পুরো একটা রাজ্য ছিল আগে, সেটাকে ভাগ করে ছত্তিশগড় একটা আলাদা রাজ্য, মধ্যপ্রদেশ একটা আলাদা রাজ্য করা হয়েছে। এর নিচে কি আছে উড়িষ্যা, তারপরে এই একদম পশ্চিম দিকে কি আছে গুজরাট, তারপরে আছে রাজস্থান, ঠিক আছে। তারপরে দেখ রাজস্থানের উপরে কি আছে হরিয়ানা, হরিয়ানা ঠিক পাশেই দেখ দিল্লি, হরিয়ানার উপরে কি আছে পাঞ্জাব, চণ্ডীগড়ে দেখ এখানে চণ্ডীগড় এখানে। তারপরে আছে দেখ তার ঠিক উপরেই আছে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ অনেকে হচ্ছে সাউথ ইস্টে নর্থ ইস্টে ভেবে ফেলে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। হিমাচল প্রদেশ কিন্তু আলাদা, ঠিক আছে, এটা আলাদা করে গন্ডগোল করে ফেলিস না। এইখানটা যেটা আছে দেখ জম্মু কাশ্মীর, এটা এখন নতুন পুরোপুরি দুটো ইউনিয়ন টেরিটরিতে, আর আর্টিকেল 370 যখন রিভোক করা হলো তারপরে হচ্ছে দুটোকে ইউনিয়ন টেরিটরি কন্ট্রোলে করা হলো, একটা হচ্ছে জম্মু আর এই পোর্শনটা হচ্ছে পুরোপুরি লাদাখ। এইখানে হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে পাকিস্তান কি করছে, এই যে জম্মু কাশ্মীরে এই পোর্শনটা হচ্ছে পুরোপুরি কন্ট্রোল করে, যেটাকে আমরা বলি পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তাই তো। আর লাদাখের এই যে মাথার এই যে টুকরাটা, এই জায়গাটা হচ্ছে চায়নার কন্ট্রোলে চলে গেছে চায়নার সাথে ইন্ডিয়ার যুদ্ধের পর, ঠিক আছে। এই জায়গা দুটো কিন্তু ভালো করে মনে রাখবি। এইখানে আছে একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে কেটু, লাদাখে অবস্থিত, এটা মনে রাখতে হবে। এইখানে তারপরে দেখ নিচে কি আছে উত্তরপ্রদেশ, তার উপরে আছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড কিন্তু আগে উত্তরপ্রদেশেরই অংশ ছিল, পরে ভাগ করে এটা উত্তরাখণ্ড করে দেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে বড় দেখ দেশের রাজ্য কোনটা এখন, সবচেয়ে বড় কিন্তু দেখ রাজস্থান। জনবসতির দিক থেকে উত্তরপ্রদেশ কিন্তু সবচেয়ে বড়, ঠিক আছে। এর উপরে দেখ নেপাল আছে, বিহার আগে ছিল, বিহার ভেঙে দুভাগে ভাগ হয়েছে, বিহার ঝাড়খণ্ড। তারপরেই আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পাশেই হচ্ছে দেখ এখানে হচ্ছে আমার আছে আসাম, আসামের ঠিক নিচে হচ্ছে মেঘালয়,
মেঘালয়তে আছে আমাদের চেরাপুঞ্জি বা মৌসিমরাম, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তাই তো। এবার আসামের ঠিক ওপরেই আছে দেখ ভুটান, আর এইখানে আছে আমাদের অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের কিছু কিছু জায়গা চায়না নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে, যেই জায়গাটা হচ্ছে আমাদের মিলিটারি ভাবে আমাদের আটকাতে হচ্ছে। ভারত এখন দেখ আমাদের তৃতীয় বিশ্বের যত দেশ আছে তাদের ক্ষেত্রে মেন সমস্যা কি জানিস তো, মানে আমাদের দেখবি জিডিপিতে আমরা কিন্তু এখন চতুর্থ স্থানে আছি। টোটাল ওয়ার্ল্ড জিডিপি যদি দেখা হয় তাতে কিন্তু আমরা চতুর্থ স্থানে আছি, কিন্তু তাও কিন্তু আমরা অনুন্নত দেশ, মানে অনুন্নত মিন্স হচ্ছে তো মানে ডেভেলপিং কান্ট্রি। কেন জানিস? কারণ আমাদের পার ক্যাপিটাল জিডিপিটা কিন্তু অনেক কম। কারণ হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে মিলিটারিতে এতটা টাকা আমাদেরকে ইনভেস্ট করতে হয়, এবং সেটা না করলেও নয় মিলিটারি ক্ষেত্রে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম টাকাটাই কিন্তু ওখানে চলে যায়, যেখানে ডেভেলপিং কান্ট্রি যেগুলো যেমন নরওয়ে, ঠিক আছে, নরওয়ে এইসব জায়গায় কিন্তু মিলিটারিতে বেশি ইনভেস্টমেন্ট করতে হয় না, ঠিক আছে। ফলে কি হয়, তারা ম্যাক্সিমাম টাকাটা তাদের নিজেদের এডুকেশন, হেলথ কেয়ার এইসব জায়গাতে বেশি ইনভেস্ট করতে পারে, ঠিক আছে। তো এইটা একটা বিশাল বড় ইস্যু। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখানো হয়নি, পশ্চিমবঙ্গের ঠিক মাথাতেই আছে কি সিকিম, তাই তো। এই যে লাল লাল বর্ডার গুলো আছে না, এই জায়গাগুলোকে নিয়ে ডিসপিউট আছে, ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবে। অরুণাচল প্রদেশের ঠিক নিচে, আসামের ঠিক পাশেই আমাদের যে জায়গাগুলো হচ্ছে আমরা কোনোভাবেই ভারতের মানে এতদিনের কিন্তু এই জায়গাগুলো আমরা ডেভেলপ করে উঠতে পারিনি। তার মেন কারণটা আমি বলছি, এখানে আছে দেখ নাগাল্যান্ড, তারপরে আছে মণিপুর, এইখানে নিচে আছে ত্রিপুরা। একমাত্র দুটো রাজ্য আছে যেখানে বাংলা সবচেয়ে বেশি কথা হয়, একটা হচ্ছে ত্রিপুরা আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই সমস্ত এই যে নাগাল্যান্ড, মণিপুর, এই জায়গাগুলো কেন বেশি ডেভেলপমেন্ট করা যায়নি কেন বলতো? অথচ এদের জন্য কিন্তু আলাদা মানে সরকার থেকে আলাদা ফেসিলিটি দেওয়া হয়, কিন্তু এই জায়গাগুলো ডেভেলপ করা সম্ভব হয়নি। কারণ হচ্ছে এদের সাথে কমিউনিকেশন গ্যাপটা অনেকটা হয়ে যায়। আমি যখন কোনো একটা জায়গা থেকে কোনো ধর আমার এইখান থেকে কোনো মাল আমি ধর নাগাল্যান্ডে পাঠাবো, আমি কিন্তু কোথায় যেতে হচ্ছে, আমাকে এইখান দিয়ে ওয়েস্ট বেঙ্গল দিয়ে হয়ে শিলিগুড়ি করিডোর দিয়ে হয়ে আসাম দিয়ে হয়ে তবে নাগাল্যান্ডে আমাকে যেতে হচ্ছে, বা এইখান থেকে আমি এইখান দিয়ে কিন্তু যাবার কোনো অ্যাক্সেস নেই, ঠিক আছে। দেখ এইখানে কিন্তু মণিপুর শেষ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমার কোনো অ্যাক্সেস কিন্তু নেই। এখানে কিন্তু মায়ানমার চলে আসছে, যেটা বার্মা বলছিলাম, ব্রহ্মদেশ, ঠিক আছে। তো ভারত সরকার চেষ্টা করছে এই মায়ানমারের সাথে তোর ইউজ করে এই সব জায়গায় হচ্ছে যাতে আমরা বিভিন্ন যে আমাদের যে আহ, আহ, মানে ইন্ডাস্ট্রির বিভিন্ন যে মালপত্র যা কিছু আছে, যা মানে আমরা যেটা সব জায়গায় পাঠানোর চেষ্টা করি মালপত্র, সেইগুলো করার চেষ্টা করছে এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলাদেশের থ্রু দিয়ে ত্রিপুরায় পাঠানোর একটা চেষ্টা চলছে, ঠিক আছে। তাহলে আমাদের পুরো রাজ্য কোথায় কি আছে সমস্ত কিছু ক্লিয়ার হলো, কোন রাজ্য কোথায় অবস্থিত হ্যাঁ স্যার। পুরো মাথার মধ্যে হ্যাঁ কিন্তু স্যার। এটাকে একদম শখের মতো করে রাখবি। মিজোরাম, মণিপুর, আচ্ছা মিজোরামটা তোদের বলাই হয়নি, মিজোরাম একদম সাউথে আছে, এখানে মিজোরাম। তাহলে নর্থ ইস্টে আমাদের কটা স্টেট আছে? অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা আর মিজোরাম, ঠিক আছে। টোটাল 7টা আছে। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোকে মনে রাখতে হবে। স্যার মায়ানমার আগে আমাদের দেশের মধ্যে ছিল। আগে পুরো যখন ব্রিটিশ শাসন ছিল তখন দেখ এই মায়ানমার থেকে শুরু করে একদম আফগানিস্তানের বর্ডার পর্যন্ত পুরো ইন্ডিয়া ছিল, শ্রীলঙ্কা পর্যন্ত পুরো ইন্ডিয়া ছিল। আজকে তোরা ভাব যদি পুরোটা যদি বিভাজন না হতো তাহলে ইন্ডিয়ার কোথায় যেত, বিশাল বড় জায়গা পজিশন চলে যেত, ঠিক আছে। পপুলেশনে স্যার 200 কোটি ছাড়িয়ে যেত। পপুলেশনে তো কোথায় ছাড়িয়ে যেত। আচ্ছা, আর একটা কারেন্ট কনফ্লিক্ট হওয়ার চান্স শুরু হচ্ছে চায়নার সাথে এই দেশটা, কি নাম বলতো? তাইওয়ান।
তাইওয়ান কিসের জন্য বিখ্যাত জানিস? সিলিকন কি স্যার? চিপ প্রোডাকশনে মানে মোবাইলের সেমিকন্ডাক্টর। তাইওয়ানকে বলা হয় ওয়ার্ল্ডের সেমিকন্ডাক্টর হাব। আমরা যে মোবাইল ফোন, ল্যাপটপ, যা কিছু ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, তার যে সেমিকন্ডাক্টর বা যে চিপ, সে তার হচ্ছে 70 থেকে 80% বা ম্যাক্সিমাম যে চিপ, সেইগুলো হচ্ছে তাইওয়ান তৈরি করে। এমনকি অ্যাপেলেরও যে চিপ, সেইগুলোও কিন্তু তাইওয়ান থেকেই আসে। ভারত সরকার খুব চেষ্টা করছিল যে তাইওয়ানের একটা কোম্পানি, ফক্স কি নামটা ভুলে গেলাম, ফক্স নামটা এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, ভারতের একটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করে গুজরাটে হচ্ছে একটা বড় সেমিকন্ডাক্টর হাব চিপ কোম্পানি একটা তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু আনফরচুনেটলি সেটা এখন মানে বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যে চলে এসেছে। গুজরাট আর মহারাষ্ট্র এই দুটোর মধ্যে কিন্তু প্রচুর রেষারেষি চলে, বুঝলি তো। এই দুটো রাজ্য ইকোনমিক্যালির দিক থেকে কিন্তু ভালো রকম হচ্ছে একটা পজিশনে আছে, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। ভারতের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের সেইভাবে ইন্ডাস্ট্রি সেইভাবে কিন্তু নেই। এরা যেভাবে কম্পিটিশন করে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে নিয়ে আসছে, সেই তুলনায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি। এমন একটা রাজ্য দেখ, যেখানে হচ্ছে সমুদ্র পাবি, যেখানে মালভূমিও পাবি, যেখানে সমভূমি পাবি, যেখানে পর্বতও পাবি। আর কোনো দেখ রাজ্য আছে তুই পাবি? সব কিছু পাবি। ইন্টারন্যাশনাল বর্ডার। পশ্চিমবঙ্গের মধ্যে তুই সব কিছু পাবি, এবং কি ম্যাক্সিমাম বাইরের দেশের সাথে কিন্তু বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ, ভুটান, তারপর হচ্ছে এখানে নেপাল, তিনটে দেশের সাথে এ হচ্ছে কিন্তু সীমানা কিন্তু শেয়ার করে। ভারত সম্পর্কে আইডিয়া হলো? আচ্ছা, এবার আমাকে বলতো, গঙ্গা নদী তো তোরা জানিস। হ্যাঁ স্যার। গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি স্থল? স্যার গঙ্গোত্রী। গঙ্গোত্রী হিমবাহের গঙ্গোত্রী, তাই তো? কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড অবস্থিত স্যার এটা। উত্তরাখণ্ডে। এইখান থেকে স্টার্ট হয়ে, এইখান থেকে বিভিন্ন নদী এ হয়ে লখনৌ এর এখানে এ হচ্ছে, অযোধ্যা দেখ এইখানে পজিশন। আচ্ছা, নর্মদা নদী কোথায় অবস্থিত? কিরে, মধ্যপ্রদেশ, গুজরাট হয়ে মনে হয় আরবিয়ান সিয়ে পড়েছে নর্মদা। দাঁড়া, নদীর এটা কি এখানে আছে? নদীর এটা মনে হয় নেই। ওয়াটার বডি আউটলাইন, ওয়াটার বডি আউটলাইনটা থাকলে তাহলে এই নদীটা দেখাতে পারতাম। এই হচ্ছে এখানে নর্মদা নদী। এই যে ওয়াটার বডি আউটলাইন দেখিয়েছে, এই হচ্ছে নর্মদা নদী, ঠিক আছে। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। ভারতের এইখানে দেখ, ইন্ডিয়া কিন্তু চাইলেই পাকিস্তানকে না না খেতে পেয়ে মেরে ফেলতে পারে। কেন বলতো? ইন্ডাস রিভারের এটা জলটা আটকে দিয়ে। ইন্দাস রিভার ট্রিটি বলে একটা ট্রিটি আছে, তাতে কি বলা হয়েছে, ইন্দাস রিভার ট্রিটিতে এই যে আমাদের এই যে পাকিস্তানের মধ্যে দিয়ে মেন নদী গেছে, এই মেন নদীটা কি? সিন্ধু নদী স্যার। হ্যাঁ, সিন্ধু নদী স্যার। সিন্ধু নদী। এর একটা ভালো নাম আছে, কি বলতো? দেখাই। পাকিস্তান রিভার্স, রিভার ম্যাপ। এই দেখ,
প্রথম হচ্ছে এই হচ্ছে আমার সিন্ধু নদী, তাই তো? সিন্ধু নদী দেখ অনেকগুলো শাখা থেকে উৎপত্তি হয়েছে। প্রথম হচ্ছে এটা দেখ ইন্দাস রিভার, ঠিক আছে? তারপরে হচ্ছে ঝিলাম নিধার, দেখ সব কিন্তু আমাদের জম্মু থেকে শুরু হয়েছে। 3 নম্বরে হচ্ছে দেখ চেনাব নদী। তারপর হচ্ছে দেখ এখানে রবি রিভার, এখানে বয়াস আর সতলুজ রিভার আছে। এই চেনাব নদীর এইখানে আর হচ্ছে এই ইন্দাস রিভার ট্রিটি, মেন নদী কিন্তু হচ্ছে এই ইন্দাস, ম্যাক্সিমাম জলটা কিন্তু এই ইন্দাস থেকেই কিন্তু তোর পায়। এখন ইন্ডিয়া কি করেছে, এই ইন্দাস নদীর ওপর ড্যাম বানিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? যদি কোনোদিনও পাকিস্তান গন্ডগোল করে এই ইন্দাস নদীর ওপর যে ড্যামটা আছে সেই ড্যামটাকে বন্ধ করে দেবে, সেই জলটাকে ডাইভার্ট করে আমাদের এই দিকে পাঠিয়ে দেবে। পুরো পাকিস্তানে পুরো খরা চলে আসবে, পাকিস্তানের লোক জলের অভাবে না খেতে পেয়ে মরে যাবে। মানে বুঝতে পারছিস তো ইন্ডিয়ার কতটা ক্ষমতা আছে, কিন্তু কতটা মানে তারা মানে মানে কি বলে ধৈর্য রেখেছে, ঠিক আছে? যদি পাকিস্তান যদি যদি চাইতো পাকিস্তানকে কিন্তু একদম পুরোপুরি না খেতে পেয়ে, মানে ওরা তো এখন ধর পাকিস্তানের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ওখানে তোর ইনফ্লেশন যেটা সেটা এখন অনেক প্রায় 20%, 25-30%-এর কাছাকাছি চলে গেছে। কিন্তু যদি চাইতো পাকিস্তানকে কিন্তু আরো বেগতিক করে দিতে পারত। তো সেই ইন্দাস রিভার ট্রিটি কার সাথে কার উপস্থিতিতে করা হয়েছিল? ওয়ার্ল্ড ব্যাংকের উপস্থিতিতে করা হয়েছিল। সেই অনুযায়ী বলা হয়েছিল যে পাকিস্তানকে তার পর্যাপ্ত জল কিন্তু ভারতকে দিতে হবে, ঠিক আছে? সেই জল কিন্তু ওকে দিতে হয়। ভারত কিন্তু এখনো পর্যন্ত সেই এটাকে কিন্তু করে রেখেছে, এখনো পর্যন্ত কায়েম রেখেছে। পাকিস্তান কিন্তু তার নির্দিষ্ট জল কিন্তু দেয়। এইখানে কিন্তু একটা বিশাল বড় একটা জিওপলিটিক্যাল একটা অ্যাডভান্টেজ ভারতের, যেখানে হচ্ছে পাকিস্তানকে কিন্তু চাইলেই সে যে কোনো সময় কিন্তু বরবাদ করে দিতে পারে। আর একটা এইখানে একটা জিনিস আছে যেটা খুব জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইখানে একটা ব্যারেজ আছে পশ্চিমবঙ্গের মধ্যে, খুব ইম্পর্টেন্ট ব্যারেজ, যেটা কি নাম? এই হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ স্যার পশ্চিমবঙ্গের। এই ফারাক্কা ব্যারেজের অ্যাডভান্টেজ কি? এই ফারাক্কা ব্যারেজ হচ্ছে পুরোপুরি স্যার বাংলাদেশ ডুবে যাচ্ছে। যে জলটা যেটা হচ্ছে পরে বাংলাদেশে গিয়ে পদ্মা নামে পরিচিত, এই পুরো জলটাকে কিন্তু কন্ট্রোল করে ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারত। এইটা নিয়ে রিসেন্টলি ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি হচ্ছে, যেটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যেটা নিয়ে বিরোধিতা করছে, ঠিক আছে? তো এই যে জল ট্রিটিটা এখানে হচ্ছে বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে, বাংলাদেশকে চাইলেই কিন্তু আমি কিন্তু এখানে আটকে রেখে দিতে পারি। ভারত সরকার যদি চায় বাংলাদেশকে কিন্তু এখানে জল নাও দিতে পারে, ম্যাক্সিমাম জলটা আমাদের এই দিয়ে ভাগীরথী দিয়ে আমার পাস করে দিতে পারে। এইখানে হচ্ছে দেখ আমরা যেমন একটা অ্যাডভান্টেজে আছি, ওখানে পাকিস্তানকে আমরা কন্ট্রোল করতে পারি, এখানে বাংলাদেশকে কন্ট্রোল করতে পারি। আবার এখানে দেখ চায়না কিন্তু আবার ভারতকে কিন্তু কন্ট্রোল করছে, সেটা হচ্ছে আমাদের এই নদী। এই নদীটার নাম কি? ওই স্যার ব্রহ্মপুত্র স্যার, ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীর উপরে চায়না কি করছে, পরপর ড্যাম বানাচ্ছে। ব্রহ্মপুত্র নদীর জলটাকে পুরোপুরি তারা কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে। চায়নার সাথে যদি কোনোদিন ফিউচারে যদি কোনো কনফ্লিক্ট হয়, তাহলে তারা চাইলেই কিন্তু এখান থেকে জল বন্ধ করে দিতে পারে। তার মানে তোরা একটা জিনিস বুঝতে পারছিস যে আমরা অ্যাজ এ সিটিজেন হিসাবে এত কিছু বুঝতে পারি না জিও পলিটিক্স, ওয়ার্ল্ড জিও পলিটিক্স, কিন্তু যারা এই ফিল্ডের মধ্যে যারা থাকে কতটা মাথা খাটাতে হয়। মানে একটা যুদ্ধ এমনিতে হয় না, একটা যুদ্ধ মানে করার হাজার রিজন থাকে, কিন্তু সেই যুদ্ধটা আটকানোর জন্য কত ইম্পর্টেন্ট রিজন আমাদেরকে মাথায় রাখতে হয়, বুঝতে পারছিস? ব্যাপারটা বোঝা যাচ্ছে? ভারত যেমন পাকিস্তানকে বেকায়দায় ফেলতে পারে, বাংলাদেশকেও বেকায়দায় ফেলতে পারে, সেরকম ভারতকেও কিন্তু চায়না পারলেই বেকায়দায় ফেলে দিতে পারে। বোঝা গেল? স্যার তিস্তা নদী উৎপত্তি কোথা থেকে? এই তো তিস্তা নদী, এইখানে দেখ,
এইটা কি বলে, এইটাই হচ্ছে তিস্তা নদী, তাই তো? উৎপত্তিটা কোথায় সিম সেটা থেকে তো ঠিক আছে, এইখানে। বোঝা গেল? স্যার বলছেন, হ্যাঁ স্যার বলছেন যে স্যার তিস্তা নদীর উপর মানে গঠিত আছে এরকম কোনো ড্যাম স্যার, তিস্তা নদীর ওপর মানে বানানো আছে ড্যাম স্যার এমন? কারণ কি আমি অনলাইনেও ডিটেলস পাইনি ড্যামের, তিস্তা নদীর উপর আর মহানন্দা নদীর না, উপর। দেখ, তিস্তা নদী হচ্ছে খরস্রোত নদী। তিস্তা নদীর উপর ড্যাম প্রজেক্ট করার অনেক ঝুঁকি আছে, ঠিক আছে? হয়নি এমন নয়, আমার নলেজেও নেই। এইখানে যেমন একটা ড্যাম আছে, এই দেখ, এই একটা ড্যাম আছে, স্যার একটা তো আছে যেখানে হচ্ছে গ্লেসিয়ার তিস্তা আউটব্লাস্ট লো হলো ড্যাম। যেটা, এই দেখ, এখানে একটা দেখ, তিস্তা লো ড্যাম 4। তিস্তা নদীর ডিকচু উপর ড্যাম অনেক যেটা ড্যাম, আছে। এইখানে একটা আছে, ঠিক আছে? তিস্তা নদীর উপর অনেক কটা ড্যাম। ড্যাম আছে স্যার, 5টার মতন ড্যাম আছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইলেকট্রিসিটি 4 নম্বর ড্যাম, 4 নম্বর ড্যাম। এখানে তিস্তা নদীর উপর এইখানে আর একটা ড্যাম আছে, দেখ, তিস্তা লো ড্যাম একটা ড্যাম হাইড্রো আছে স্যার, কালেক্টিং ডিকচু ড্যাম। প্রজেক্ট স্টেজ 3। তিস্তা নদীর উপর 5টা ড্যাম আছে। যে বলছিস ড্যাম নেই, নেইগুলো ড্যাম আছে, 5টার উপরে আছে, না কটা আছে দেখতে হবে, ঠিক আছে? এইখানেও আরো আছে নোটে। ম্যাপটা স্লো চলছে, সেজন্য তোদেরকে দেখাতে পারছি না, ঠিক আছে? তো এরকম ড্যাম অনেকগুলোই করা আছে, ঠিক আছে? তিস্তার জলও কন্ট্রোল হয়, এমন নয় যে তিস্তার জল কন্ট্রোল করা হয় না। স্যার একটা কোশ্চেন, তিস্তা ব্যারেজ আর গজলডোবা ব্যারেজ কি সেম জিনিস? আমার আইডিয়া নেই, হ্যাঁ সেম আমার আইডিয়া নেই, সেম তিস্তা ব্যারেজ। ঠিক আছে? এই দেখ, এইখানে হচ্ছে এটা দুটো ভাগে ভাগ হয়েছে। যাক, তোরা একটু দেখিস, এই ম্যাপগুলো একটু দেখিস, অনেক কিছু জিনিস জানতে পারবি, ঠিক আছে? আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি, ঠিক আছে? হ্যাঁ নেক্সট দিন আবার বোঝাবো।